আসসালামু আলাইকুম। পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকে এমন একজন স্যার আছেন, অত্যন্ত শ্রদ্ধেয় স্যার, ইয়াং জেনারেশনের অহংকার। স্যারের আলোচনা আমরা শুনতে পারবো, তারপরে মানে বুঝতে পারবেন স্যার কি জিনিস। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ক্যালকুলেটর। আলোচনার পূর্বে আমরা একটু কোরআন শুনে নেব। আমি ডক্টর মেহেদী হাসান ভাইকে অনুরোধ করবো যে কোরআন পাঠ করে আমাদেরকে শোনান। ডক্টর মেহেদী ভাই। জি, আমি পারবো ইনশাআল্লাহ আজিজ, যদি আপনারা অনুমতি দেন। ঠিক আছে, তাহলে আপনি আপনার নামটা? হ্যাঁ, এইচ এম কাদের। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত তাহলে শুরু করেন। কে বলছিল কোরআন তেলাওয়াত করার জন্য? মেহেদী ভাই আছেন? মেহেদী ভাই। আসসালামু আলাইকুম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ। তো স্যার যদি রেডি থাকেন, সাইফুল ইসলাম স্যার, আপনি যদি রেডি থাকেন, হ্যাঁ, আপনি আলোচনা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের ডোজ অ্যান্ড পোটেন্সি গ্রুপে আপনারা অনেক কষ্ট করে হাজির হয়েছেন এবং শিক্ষামূলক একটা ক্লাসে, বিশেষ করে আমরা যারা হোমিওপ্যাথ আছি, আমাদের জন্য যে শিক্ষার একটা সমাহার কিংবা শিক্ষার একটা জায়গা, সে জায়গায় চলে আসছি। এবং আমি ব্যক্তিগতভাবে এই গ্রুপের সাথে জড়িত আছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেক সময় গ্রুপে হাজির হইতে পারি না। তবে আব্দুর রহিম স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের ইয়াং জেনারেশন, যারা আমরা নতুন আছি এবং যারা এখনো হোমিওপ্যাথির যে মূল জায়গাটা, এই জায়গাটা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ খড়কুটোর মতো আমরা ঘুরে বেড়াচ্ছি, পানের পানির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে কোথায় গেলে অন্তত একটু শিক্ষা পাবো। কিন্তু আমাদের আব্দুর রহিম স্যার অক্লান্ত পরিশ্রম এবং ওনার সাংগঠনিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে এমন একটা সুন্দর গ্রুপের আয়োজন করেছেন, যেখানে আমি দেখতে পাই প্রত্যেক দিন প্রায় 100-150 মতো স্টুডেন্ট কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করতেছে এবং আমাদের অনেক বিজ্ঞ স্যারেরা আছেন, অভিজ্ঞ স্যারেরা আছেন। তো আমি ব্যক্তিগতভাবে দারুণভাবে আনন্দিত যে এত বড় একটা গ্রুপে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে আজকে আমন্ত্রণ করা হয়েছে। যদিও এতটা সম্মানের যোগ্য আমি না, তারপরও স্যারের প্রতি কৃতজ্ঞ তার স্বীকার করতেছি যে অন্তত পক্ষে আমি এই গ্রুপে আসতে পেরেছি। তো স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে মহান রব্বুল আলমিনের নিকট আমি স্যারের জন্য দোয়া করি, স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করি এবং স্যার যেন ভবিষ্যতে ইনশাল্লাহ একটা ভালো জায়গায় যাইতে পারে হোমিওপ্যাথিতে। তো গ্রুপের এখানে যারা আছে প্রায় সবাই আমার অপরিচিত। আমার পরিচয়টা দিয়ে তারপর আমি আমার ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, অর্থাৎ সাতক্ষীরা ফুল বর্ডারের উপরে। আমি একদম ইন্ডিয়ার কাছাকাছি মানুষ।
তো আমি হোমিওপ্যাথিতে আছি প্রায় 18 বছর যাবত, এবং হোমিওপ্যাথি নিয়ে অন্ততপক্ষে যে সারাদিনের চিন্তাটা, এই চিন্তাটা আমার মাথার ভিতরে সবসময় যেন একটা ঘুরপাক খায়, অন্তত কিছু নতুন কিছু করার সেই তাগিদে হোমিওপ্যাথি নিয়েই কিন্তু চিন্তাধারার ভিতরে আসি। তো আমি ব্যক্তিগত জীবনে অনেকগুলো গ্রুপের টুকটাক ক্লাস নিয়েছি, কিন্তু এত বড় প্ল্যাটফর্মে আজকে মনে হয় প্রথম, বিধায় আমি আজকে একটু নার্ভাস মেবি। তারপরেও ইনশাআল্লাহ আশা করি আজকের আমাদের যে প্রতিপাদ্য বিষয়, আমাদের আলোচ্য বিষয় ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। যদিও আমাদের গ্রুপের যে সকল অভিজ্ঞ স্যারেরা আছেন তাদের মতো হয়তো বা আমি এতটা জ্ঞান গর্বমূলক আলোচনা করতে না পারলেও আমি চেষ্টা করব আমার মতো। দেখেন, আমাদের হোমিওপ্যাথিতে সবচেয়ে সুপরিচিত একটা মেডিসিন যদি বলি, কেউ যদি বলে যে ডাক্তার সাহেব আপনার 10টা মেডিসিন বেছে নিতে হবে, এবং 10টা মেডিসিন, যে মেডিসিন গুলো না হইলে আপনার চেম্বারটা অচল, তাহলে আপনি কোন মেডিসিনটা বেছে নেবেন? তো আমি সর্বপ্রথম যে কয়টা মেডিসিন বেছে নিব, 10টা মেডিসিন, তার ভিতরে হয়তো বা ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটা অন্তত 3-4 এর ভিতরে থাকবে। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ ওষুধটা এমন একটা ঔষধ, এমন একটা প্রয়োজনীয় ঔষধ, যে ওষুধটা হয়তো বা চেম্বারে না থাকলে চেম্বারটা ফাঁকা ফাঁকা লাগে। যেমন ধরেন আজকের ক্লাসে যদি আমাদের আব্দুর রহিম স্যার না থাকতেন তাহলে আমাদের ক্লাসটাই ফাঁকা ফাঁকা হয়ে যেত। ঠিক তেমনি চেম্বারে যে ডাক্তারের চেম্বারে ক্যালকেরিয়া কার্ভ নেই, এই ডাক্তারের চেম্বারটাই যেন ফাঁকা, এই ডাক্তারের ডাক্তারি করাটাই যেন একটা বৃথা। সুতরাং ডিফেক্টিং একটা পলিক্রেস্ট মেডিসিন, যে মেডিসিনটার প্রয়োগ আমরা শরীরের সকল স্তরে, সকল জায়গায়, সকল লক্ষণের উপরে ডিপেন্ড করে কিন্তু প্রয়োগ করতে পারি। সুতরাং ক্যালকেরিয়া কার্ভের বিস্তরটা অনেক বড়, এবং আমাদের মতো ক্ষুদ্র মানুষ ক্যালকেরিয়া কার্ভকে বর্ণনা করে শেষ করতে পারবো না। সুতরাং আমরা যারা নতুন আছি, পুরাতন যারা আছেন স্যারেরা, এনারা তো বৃহৎ জ্ঞানের অধিকারী হয়ে গেছেন এবং অনেকগুলো জ্ঞান রাখেন। তারপরও নতুন যারা আমরা আছি, আমরা অন্তত চেষ্টা করব ক্যালকেরিয়া কার্ভকে জানা। তো দেখেন, এই যে ক্যালকেরিয়া কার্ভ, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের আমরা যে নাম যেটা জানি, ক্যালকেরিয়া অস্টিয়ারাম। এই ক্যালকেরিয়া অস্টিয়ারাম অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ, এই ঔষধটা মূলত হচ্ছে আমাদের যে সামুদ্রিক যে ঝিনুক, এই ঝিনুকের খোলসের মধ্যবর্তী যে খাঁটি অর্থাৎ সাদা স্তর, এই সাদা স্তর থেকে বা ঝিনুক থেকে এটা তৈরি হয়, এবং এটাকে টাইট্রেশনের মাধ্যমে অর্থাৎ 3x পোটেন্সি করার পরবর্তীতে 1x 2x 3x, এটা না, মূল 3x অর্থাৎ টাইট্রেশন। কারণ কি, এটা মূলত হচ্ছে আপনার একটা প্রাণীজ ঔষধ। এই প্রাণীজ ঔষধের এটার টাইট্রেশনের মাধ্যমে অর্থাৎ 3x পোটেন্সির মাধ্যমে এটাকে পোটেন্সিতে রূপদান করা হয়, এবং আমাদের হোমিওপ্যাথিতে এটার লিপিবদ্ধ হয়। দেখেন, এই ক্যালকেরিয়া কার্ভকে সর্বপ্রথম প্রুভিং করেন ডক্টর স্যামুয়েল হেনিম্যান স্যার, এবং প্রুভিং করার আগে একটা কথা ছিল, আমরা হয়তো দেখে থাকবো যে এখান থেকে 20 বছর 30 বছর আগে আমাদের মায়েরা ছোট বাচ্চাদের দুধ খাওয়াতেন কিভাবে? ঝিনুকে দিতেন, দুধটা ঝিনুকে দিয়ে নিচে লাইট দিতেন, আলো দিতেন, ল্যাম্প কিংবা চুলার যে আগুন, এই আগুন দিয়ে এটা দুধটা গরম করতেন। এবং প্রাচীনকালে কথিত ছিল যে এই ঝিনুকের যে ক্যালসিয়ামের আবরণ, আগুন দিলে এই ক্যালসিয়াম আবরণটা এই দুধের সাথে মিশ্রিত হয় এবং এই দুধের পুষ্টিগুণটা আরো বেশি বৃদ্ধি পায়। সুতরাং এই যে রীতিটা, এই রীতিটা প্রাচীন কাল থেকে চলে আসছে, এবং এই রীতির ভিত্তিতে ডক্টর স্যামুয়েল হেনিম্যান স্যার ইনিও কিন্তু উপলব্ধি করেছিলেন যে এই ক্যালকেরিয়ার ভিতরে অর্থাৎ এই ঝিনুকের ভিতরে
একটা আবরণ আছে হয়তোবা, এই ঝিনুকের ভিতরে একটা ক্যালসিয়াম গুণ আছে, এই ঝিনুকের ভিতরে একটা পুষ্টি গুণ আছে, যেটা মানব দেহের হাড়গুলোকে কিংবা মানব দেহকে একটা পুষ্টিগত রূপ দান করতে পারে। সুতরাং তিনি এটার উপকারত্ব উপলব্ধি করেছিলেন এবং এই ঔষধটাকে তিনি প্রুভিং করেছিলেন, এবং প্রুভিং করার মাধ্যমে তিনি এনার মেটেরিয়া পিউরাতে এটা কিন্তু লিপিবদ্ধ করেন। দেখেন, ক্যালকেরিয়া কার্ভ এই ঔষধটা মূলত একটা ডান পাশের ঔষধ। দেখেন, ডান পাশের ঔষধ আমরা অনেকগুলো পেয়ে যাই, লাইকোপোডিয়াম পেয়ে যাই, ব্রানিয়া পেয়ে যাই, নেট্রাম সাল্ফ পেয়ে যাই, মার্ক সল্ফ পেয়ে যাই, এই জাতীয় অনেকগুলো ডান পাশের ওষুধ পাই। ঠিক তেমনি ভাবে ডান পাশের একটা অন্যতম এবং ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন হচ্ছে এই ক্যালকেরিয়া কার্ভ। এবং অনেক সময় দেখা যায় যে ল্যাককানাইনামের মতো এরা আড়াআড়ি ভাবেও কাজ করে, উপরে ডানে কাজ করে, নিচের দিক থেকে বামেও কাজ করতে দেখা যায়। তো এই যে কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, এই ক্যালকেরিয়া গ্রুপের সকল মেডিসিন গুলো আমরা দেখেছি, সেটা হচ্ছে ধরেন ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সার্ভ, ক্যালকেরিয়া আয়োড, এই জাতীয় যে সকল ক্যালকেরিয়া জাতীয় মেডিসিন আছে, এই প্রত্যেকটা মেডিসিন এরা কিন্তু ডান পাশেই কাজ করে বেশি, এবং প্রত্যেকটা মেডিসিনের কিন্তু এদের একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে এই ক্যালকেরিয়া ওষুধের ভিতরে একটা লেট কথাটা খুব বেশি সম্পৃক্ততা আছে। লেট, যে কোনো জিনিসের লেট, অর্থাৎ ক্যালকেরিয়া গ্রুপের যে সকল ঔষধগুলো পাবেন প্রত্যেকটা ঔষধের ভিতরে, ক্যালকেরিয়া কার্ভ সহ অন্যান্য এই ঔষধের ভিতরে লেট কথাটা উল্লেখ থাকবে, উল্লেখ পাবেন। কেমন? দেখেন, ক্যালকেরিয়া কার্ভ বলেন, ক্যালকেরিয়া ফস বলেন, এই ক্যালকেরিয়া গ্রুপের অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রেও দেখা যায় যে এদের রোগীদের লেট করে অর্থাৎ দেরিতে দেরিতে দাঁত ওঠে, দেরিতে হাঁটতে শেখে, দেরিতে কথা বলতে শেখে, দেরিতে এদের মস্তিষ্কটা পরিপূর্ণ হয়, দেরিতে এরা যে কোনো জিনিস বুঝতে শেখে। অর্থাৎ যেখানে দেখবেন যে লেট কথাটা উল্লেখিত আছে, যেখানে দেখবেন যে কোনো কিছু বিকশিত হতে দেরি হচ্ছে, সেখানে কিন্তু ক্যালকেরিয়ার কথাটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে এরা কথা বলতে দেরি করে, ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রেও কিছু সময় হয়। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাদের ভিতরে দেখবেন যে এদের মাথার হাড়গুলো, শরীরের হাড়গুলো জোর লাগতে একটু দেরি হয়। ক্যালকেরিয়া কার্ভের যুবতীদের মিনিস্ট্রেশনটা একটু দেরিতে হয়। ক্যালকেরিয়া কার্ভের মানুষরা যে কোনো কাজে একটু দেরি করে, অর্থাৎ লেট কথা যেখানে উল্লেখিত আছে সেই জায়গাটাতে ক্যালকেরিয়া কার্ভ, সেই জায়গাটাতে ক্যালকেরিয়া গ্রুপের ঔষধগুলো আসতে পারে লক্ষণ অনুযায়ী। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ মানে লেট। দেখেন, ব্যারাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ আর ব্যারাইটা কার্ভ, এই ব্যারাইটা কার্ভ মানে কি? ক্যালকেরিয়া কার্ভ মানে লেট, আর ব্যারাইটা কার্ভ মানে হচ্ছে ল্যাক। অর্থাৎ যেখানে দেখবেন যে ল্যাক আছে, যেখানে দেখবেন যে অভাব আছে, কিসের? একটা রোগীর তাদের ল্যাক আছে, কিসের ল্যাক আছে? তাদের একটা স্কুটাম নেই, একটা বাচ্চার তার নাকের এক সাইড সুগঠিত না, তাদের যে ঠোঁট কাটা অর্থাৎ সুগঠিত না, কিংবা তাদের পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে না, ল্যাক হয়ে যাচ্ছে, কম হচ্ছে, হচ্ছেই না, ল্যাক। কিংবা দেখা গেল তাদের মস্তিষ্কটা টোটালি বিকশিত হয়নি, ল্যাক থেকে যাচ্ছে, দেরিতে হলেও বিকশিত হয়নি, ল্যাক থেকে যাচ্ছে। যেখানে ল্যাক থাকবে সেই জায়গাটাতে হচ্ছে আপনার ব্যারাইটা কার্ভ, আর যেখানে লেট থাকবে সেখানে হচ্ছে আপনার ক্যালকেরিয়া কার্ভ। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, প্রত্যেকটা ঔষধের মেটেরিয়া শুধুমাত্র পড়লে হবে না।
মেটেরিয়া মেডিকা পড়ার মতো জিনিস না, মেটেরিয়া মেডিকাটা বোঝার জিনিস, এটা মুখস্থ করার জিনিস নয়। মেটেরিয়া মেডিকা মুখস্থ করে কখনোই কেউ ডাক্তারি করতে পারেনি। মেটেরিয়া মেডিকা হচ্ছে একটা দর্শন, মেটেরিয়া মেডিকা হচ্ছে মনের সাথে অঙ্কন করা। সুতরাং প্রত্যেকটা মেটেরিয়া মেডিকার প্রত্যেকটা ঔষধের ভিতরে একটা একটা নিজস্ব কথা আছে, নিজস্ব ধারা আছে এবং নিজস্ব অভিব্যক্তি আছে। ঠিক সেই কথার ভিত্তিতে ক্যালকেলিয়া কার্ভকে কিন্তু আমি লেট বলে এখানে বিবেচনা করতে পারি। তো দেখেন, এই ক্যালকেলিয়া কার্ভের যদি আমরা মায়াজমেটিক দিকটা দেখি, দেখেন ক্যালকেলিয়া কার্ভের মায়াজমেটিক দিকটাতে আমরা যদি ফুটায় তুলতে চাই, সেক্ষেত্রে দেখব যে এরা অ্যান্টিসোরিক মায়াজমের, অ্যান্টিসাইকোটিক মায়াজমের এবং অ্যান্টি টিউবারকুলার মায়াজম। সুতরাং এই জায়গাটাতে আমি যদি একটু চিন্তা করি, চিন্তাটা কেমন দেখেন, এই রোগীরা, ক্যালকেলিয়া কার্ভের রোগীরা কখন অ্যান্টিসোরিক, কখন সাইকোটিক, আর কখন এরা টিউবারকুলার মায়াজমের, এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা বইতে সবসময়ই পড়েছি, সবসময় দেখেছি যে ফ্যাটি, পেয়ার অ্যান্ড ফ্লেভি, অর্থাৎ মেদপ্রবণ এবং থলথলে শরীর, এরাই হচ্ছে ক্যালকেলিয়া কার্ভ। গোপাল ভাড়ার মতো পেট, ক্যালকেলিয়া কার্ভ। কিংবা মাথাটা অস্বাভাবিক বড়, পেটটাও বড়, ক্যালকেলিয়া কার্ভ। কিন্তু এই যে ক্যালকেলিয়া কার্ভ, এটা কিন্তু শুধুমাত্র মোটা মানুষদের জন্য নয়, থলথলে মোটা মানুষদের জন্য নয়, এটা কিন্তু রুগ্ন মানুষের জন্য, রুগ্ন বাচ্চাদের জন্য কিন্তু ক্যালকেলিয়া কার্ভ আসতে পারে। কখন? খেয়াল করেন যে এই ক্যালকেলিয়া কার্ভের রোগী যখন মায়াজমেটিক দিক থেকে সোরামায়াজম এবং সাইকোসিস মায়াজমের প্রভাবান্বিত হয়, যখন দেখা যায় সোরামায়াজমের প্রভাবে শরীরের যে পুষ্টির যে আদান প্রদান কিংবা হজম ক্রিয়া, এই হজম ক্রিয়া ধীর গতির হয়ে পড়ে, সেই সাথে সাথে সাইকোসিস মায়াজমের অতিরিক্ত বৃদ্ধি বা সঞ্চয়, এই সঞ্চয় করার যে প্রবণতা, এই প্রবণতা যুক্ত হয়, তখন এই রোগীদের অস্বাভাবিকভাবে এরা মোটা হতে শুরু করে এবং এদের শরীরের প্রয়োজনীয় যে পুষ্টি, এই পুষ্টিটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। কখন? যখন সাইকোটিক মায়াজমটা তাকে আঁকড়ে ধরে। সুতরাং যখন শরীরের পুষ্টিগুলো রূপান্তরিত করতে না পারতেছে, ভালোভাবে বুঝেন কিন্তু এই জায়গাটা, রোগী খাচ্ছে, বাচ্চা খাচ্ছে, কিন্তু সেই খাবারটা পুষ্টিতে রূপান্তরিত হচ্ছে না। সাইকোসিস মায়াজমের কারণে পুষ্টিতে রূপান্তরিত না হয়ে ওই খাবারটা কেবলমাত্র চর্বিতে রূপান্তরিত হচ্ছে কিংবা মেদ হিসেবে জমা হচ্ছে, যার ফলে রোগী বলতেছে যে ডাক্তার সাহেব, খাচ্ছি অল্প, কিন্তু যা খাচ্ছি আমি তো দিন দিন মোটাই হয়ে যাচ্ছি, থলথলে হয়ে যাচ্ছি, কিংবা আমার বাচ্চা থলথলে হচ্ছে, মোটা হচ্ছে। কি কারণ? ঠিক এই কারণটা হচ্ছে সাইকোসিস মায়াজম তাকে এতটাই আঁকড়ে ধরেছে যে তার খাবারের পুষ্টিগুণটা সঠিকভাবে, আমাদের স্টমাকটা পুষ্টিগুণটা সঠিকভাবে লিভারে পৌঁছে দিতে পারতেছে না। পুষ্টিগুণের পরিবর্তে চর্বি জমাচ্ছে, পুষ্টিগুণের পরিবর্তে মেদ বৃদ্ধি করতেছে। ঠিক এই সময়টাতে এই রোগীরা আপনার মোটা প্রবল হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তার সাহেব, তাহলে ক্যালকেলিয়া কার্ভের রোগী রুগ্ন কখন হয়? দেখেন, যখন ক্যালকেলিয়া কার্ভের রোগীর শরীরে সোরা এবং সিফিলিটিক মায়াজম একত্রে মিশে টিউবারকুলার মায়াজম এ রূপান্তরিত হয় এবং
ক্ষয়কারী মায়াজমে, যেটাকে আমরা টিউবারকুলোসিস মায়াজমকে বলি, ক্ষয়কারী মায়াজমের রূপ নেয়, তখন রোগী যাই খাক না কেন দিন দিন সে শুকায় যায়, রোগা হতে শুরু করে। এবং এই মায়াজমের প্রভাবে রোগী চরম ভাবে পুষ্টিহীন হয়ে যায় এবং শুকায় যায়। এই রোগীদের আপনি যতই ভালো খাবার দেন না কেন, এই রোগী দিন দিন শুকায় যেতে থাকে এবং এদের হাড়গুলো কখনোই সুন্দরভাবে সুগঠিত হয় না। বিশেষ করে বাচ্চাদের দেখবেন যে পিঠে যে হাড়, এই হাড়টা বের হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, পেটটা অস্বাভাবিকভাবে বড় দেখাচ্ছে, তখন মনে করতে হবে যে এরা আপনার টিউবারকুলোসিস মায়াজম। এখন ক্যালকেরিয়া কার্ভের রোগীদের রোগের কারণটা কি, কোন কারণে এরা রোগে আক্রান্ত হয়? দেখেন, মায়াজমেটিক কারণটা অবশ্যই আমি বলেছি যে অ্যান্টিসোরিক এবং অ্যান্টি সাইকোটিক মায়াজম। এই মায়াজম, দুই মায়াজমটা যখন সুপ্ত অবস্থা থেকে তীব্রভাবে মানুষের শরীরে মেদ বৃদ্ধি করতে থাকে এবং তাদের সঠিক যে পুষ্টিটা দরকার, তাদের হাড়ের যে পুষ্টি দরকার, তাদের বুদ্ধি বিকাশের মস্তিষ্কের যে পুষ্টি দরকার, কিংবা তাদের দাঁতগুলো সুপুষ্ট হওয়ার জন্য যে পুষ্টিটা দরকার, কিংবা তাদের যে শরীরের আদার্স যে সকল অর্গানগুলো আছে, এই অর্গানগুলো বিবৃদ্ধি হওয়ার জন্য যে পুষ্টিটা দরকার, এই পুষ্টিটা সে টোটালি আর তৈরি করতে পারতেছে না, যার ফলে কি হচ্ছে, এই রোগীরা রোগে আক্রান্ত হচ্ছে। বাচ্চার মা বলছে, ডাক্তার সাহেব আমার বাচ্চা তো মোটা সোটা নাদুস নুদুস আছে, কিন্তু কিছুক্ষণ পর পর হেঁটে যাচ্ছে, দুমদাম পড়ে যাচ্ছে এবং অল্পতেই তার হাত পা গুলো ভেঙে যাচ্ছে, অল্পতেই চোট লাগতেছে, অল্পতেই দাঁতগুলো ভেঙে যাচ্ছে। কারণ কি? কারণ তো ওই একটাই, তার সঠিক পুষ্টিগুণটা সে নিতে পারতেছে না, তার স্টমাকটা সঠিকভাবে বিপাক করতে পারতেছে না, সঠিকভাবে ডাইজেস্ট করতে পারছে না, পুষ্টি গুণগুলো সে আলাদা করতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। ক্যালকেরিয়া কার্ভের রোগীদের রোগের আরো বড় যদি কারণ ধরেন, এটা হচ্ছে এই ক্যালকেরিয়া কার্ভের রোগীরা এটা হচ্ছে স্ক্রোফুলা ধাতুর কিংবা হাইড্রোজেনাইড ধাতুর। অর্থাৎ এদের ভিতরে দেখবেন যে বারবার সর্দি লাগার, বারবার ঠান্ডা লাগার, কিংবা বারবার নিউমোনিয়া হওয়ার একটা প্রবণতা আছে। আমরা যেটাকে বলি ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, অর্থাৎ বারে এরা ঠান্ডায় আক্রান্ত হয়। বিধায় দেখবেন যে স্যাঁতসেঁতে আবহাওয়াতে কিংবা ঠান্ডা আবহাওয়াতে এরা যদি একটু ঘুরে বেড়ায় কিংবা স্যাঁতসেঁতে জায়গায় থাকে, এই যে এখন দেখেন বর্ষাকালে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা কিংবা ক্যালকেরিয়া কার্ভের মানুষরা, সেটা হোক মোটা কিংবা সে হোক রোগা, একটু ঠান্ডা লাগলেই কিংবা একটু বাতাসে জলীয় বাষ্পের পাশে গেলেই তাদের হাঁচি শুরু হয়ে গেছে, কাশি শুরু হয়ে গেছে, সর্দি শুরু হয়ে গেছে। নেট্রাম সালফ আসতে পারে, আমরা থুজাকে চিন্তা করতে পারি, ঠিক তেমনি ক্যালকেরিয়া কার্ভকেও কিন্তু এই জায়গাগুলোতে চিন্তা করতে পারি। টোটালি এই রোগের কারণ হিসেবে বিবেচনায় যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে এই রোগীরা পানির কোনো কাজ দীর্ঘ সময় করতে পারে না, ঠান্ডা পানিতে গোসল করতে পারবে না, বৃষ্টিতে ভিজতে পারবে না। এই ঠান্ডা পানিতে ভিজলে, বৃষ্টিতে ভিজলে তার লিম্ফ নোড গুলো ফুলে যাচ্ছে, গ্ল্যান্ড গুলো ফুলে যাচ্ছে, তার ব্রনকাইটিস দেখা দিচ্ছে, টনসিলাইটিস দেখা দিচ্ছে, বাতের সমস্যা দেখা দিচ্ছে। রোগী চেম্বারে আসছে, হাঁটুটা ফুলে আছে খুব বেশি, ঘাড়ের দিকে দেখা যাচ্ছে, ডাক্তার সাহেব আমার হাঁটুটা ফুলে গেছে, খুব ফুলে গেছে। কেন? অধিক সময় বৃষ্টিতে ভিজেছি। আমরা নাসটক্সের কথা চিন্তা করতেছি, আমরা নেট্রাম সালফের কথা চিন্তা করতেছি, আমরা এই থুজার কথা চিন্তা করতেছি, সেই সাথে সাথে কিন্তু ক্যালকেরিয়া কার্ভকেও চিন্তা করতে হবে। যদি কিনা সেই রোগীর শীতকাতর হয়ে থাকে, যদি কিনা রোগীর লেট থাকে যে কোনো জিনিসে, সেক্ষেত্রে কিন্তু ওই কথাগুলো চিন্তা করতে হবে। আমার কাছে রোগী, কতদিন একটা রোগী আসে, তার সমস্যা কি? সমস্যা টনসিল হয়, আর টনসিল হইলে তার লিম্ফ নোড গুলো ফুলে যায়, ব্যথা হচ্ছে, রোগী খাচ্ছে না,
একসময় খুব মোটা টোটা ছিল, কিন্তু বর্তমান সময়ে সে টোটালি খাচ্ছে না, খাওয়ার ইচ্ছা নেই, বারে বারে সর্দি লাগতেছে, বারে বারে তার গ্যাস দিতে হচ্ছে, নেবুলাইজ করতে হচ্ছে। এই রোগীটার কেস টেকিং এ দেখলাম যে ক্যালকেরিয়া কার্ভ, এবং ক্যালকেরিয়া কার্ভের ওই জায়গাগুলোতে যে আমার বাচ্চার কিন্তু হাঁটতে দেরি করেছিল ডাক্তার সাহেব, আমার বাচ্চা কিন্তু পড়াশোনা করার সময় সে কিন্তু ভালোভাবে ধরতে পারে না, একটু বোকা টাইপের আছে। ডাক্তার সাহেব আমার বাচ্চা কিন্তু একটু ঘরকুনো টাইপের আছে। ডাক্তার সাহেব আমার রোগী কিন্তু একটু আপনার অলস টাইপের আছে। এই কথাগুলো যখন চলে আসতেছে, তখন কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে আমি কখনোই ছেড়ে যাব না। অর্থাৎ আমি যে কথাটা বলেছি, লেট যেখানে আছে, যে কোনো কাজের লেট, যেমন ফার্স্ট কথাটা যখন থাকবে, তখন আমরা কিন্তু সর্বপ্রথম চিন্তার ভিতরে নিয়ে আসি আর্জেন্টাম নাইট্রিকাম, দ্রুততার সাথে কাজ করে। খাওয়ার সময় সে গিলে খায়, হাঁটার সময় প্রচুর দ্রুত হাঁটে, কাজ করার সময় খুব দ্রুততার সাথে কাজ করে, এবং কোনো কাজের কথা বললে এতটাই তাদের ভিতরে অস্থিরতা, এতটাই তাদের ভিতরে ছটফটানি, এতটাই তাদের ভিতরে হারিনেস থাকে যে সেটা কাজটা না করা পর্যন্ত তার শান্তি থাকে না। আর ক্যালকেরিয়া কার্ভ ওই হচ্ছে হবে যাচ্ছি যাব এমন ধরনের, কোনো প্রকার গুরুত্ব যেখানে নেই, কোনো প্রকারে হারিনেস যেখানে নেই, সবসময় স্লো স্লো স্লো, সেই জায়গাগুলোতে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে। দেখেন, ঝিনুক তো আপনারা দেখেছেন, ঝিনুক কিন্তু খুব দ্রুত গতিতে যায় না, ঝিনুক খুব আস্তে আস্তে স্লোলি 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 চলে। ঠিক তেমনি ভাবে আপনাদের মনে রাখতে হবে, এই ক্যালকেরিয়া কার্ভ এরাও কিন্তু যে কোনো জায়গাটাতে এরা স্লো, যে কোনো জায়গাটাতে এরা ধীর, যে কোনো জায়গাতে এরা অলস, এবং যে কোনো কাজ করতে এবং বুঝতে। আমার চেম্বারে যে ছেলেটা আছে আমার সহকারী, সে ক্যালকেরিয়া কার্ভের। ওরে যদি আমি আজকে বলেছি যে দিতে, তার কলফাইলাম দিতে, সে কস্টিকাম বের করে বসে আছে অনেকক্ষণ, চুপচাপ দেখলাম যে চুপচাপ করে দাঁড়ায় আছে, মানে ও বুঝতেই পারেনি হয়তো আমার কথা, কিন্তু আমি খাতায় লিখেছি কলফাইলাম, ও বুঝতে পারেনি, কস্টিকাম বের করে বসে আছে। ওরা যদি আমি আমার চেম্বারের পাশে যে দোকান, এই দোকানে বলি যে একটু ইয়ে নিয়ে এসো, কতদিন বলেছি বিস্কুট নিয়ে এসো, তাকে স্প্রাইট নিয়ে চলে আসছে। অর্থাৎ আমি ওরা বললাম যে এটা নিয়ে এসো কেন, আমি মনে করলাম মনে হয় আপনি স্প্রাইট চাইলেন। অর্থাৎ তার ভিতরে আমি প্রত্যেকটা কাজেই দেখেছি তার ওষুধ বানানো ধীর, তার কথাবার্তা তো ধীর, তার চলাফেরা তো ধীর। ঔষধ বানাতে যে দেখা গেল যে আমার সময় লাগে হয়তো বা 5 মিনিট, তার সময় লাগে 10 মিনিট। এবং এই যে ছেলেটার, আমার চেম্বারে যে ছেলেটা আছে, এই ছেলেটার সবচেয়ে বড় ক্যালকেরিয়া কার্ভের বড় যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এর ছোটবেলা থেকে নাকি নিউমোনিয়া ছিল, এবং একটা পানির জার, অর্থাৎ এর বয়স 22 বছর বয়স, 22 বছর বয়সে একটা পানির জার, কেন আমি বড় বড় বেঞ্চ জায়গায় নিয়ে যেতাম। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, কিংবা আমরা যখন অনার্সে পড়েছি, সে সময় স্কুলের বড় বড় কলেজের বড় বড় বেঞ্চ গুলো জায়গায় জায়গায় নিয়ে গেছি। আর এই একটা পানির ফিল্টারের যে জার আছে, এই জারটাও নিয়ে আসতে পারে না। কিছুদিন আগে হাঁটতে যেয়ে পাটা মচকে গেছে। এরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের। সুতরাং ধীর কথাটা। এবং আরো একটা জিনিস এর প্রেক্ষিতে আমি বলি, দেখেন এই ক্যালকেরিয়া কার্ভ এরা ঝিনুক যেমন আপনার খোলসের ভিতরে নিজেকে লুকায় রাখে, ঠিক তেমনি ক্যালকেরিয়া কার্ভের রোগীরা সমাজে এবং বাইরের জগৎ থেকে নিজেকে গুটায় রাখে। অর্থাৎ তাদের মধ্যে একটা তীব্র ভয় আছে, মানসিক দুর্বলতা থাকে, যে বাইরে গেলে লোকে হয়তোবা তাদের যে অক্ষমতা, তাদের যে অলসতা এবং তাদের যে অপারগতা, এই অক্ষমতা, অলসতা, অপারগতা, এই জিনিসগুলো হয়তোবা জেনে যাবে, বিধায় এ সবসময় তার দেয়ালের মধ্যে বন্দী থাকতে চায়। প্যারাইটা কার্ভ যেমন সিকিউরিটি চায়, প্যারাইটা কার্ভ সিকিউরিটি চায় কোথায়? সে কখনোই একটা জায়গা থেকে আরেকটা জায়গা, নতুন জায়গায় নিজেকে মানায় নিতে পারে না। প্যারাইটা কার্ভ সবসময় চায় তার আপন মানুষগুলো যেন তার কাছে থাকুক। প্যারাইটা কার্ভের রোগী যখন আপনার চেম্বারে আসবে, তখন দেখবেন যে এরা মায়ের আঁচলের নিচের থেকে কথা বলতে চায়, কিংবা তাদের রোগের কথা নিজে বলে না, আরেকজনকে বলে তুই বলে দে। অর্থাৎ আরেকজনের উপর ডিফেন্ডেবল থাকে। আর
ক্যালকেরিয়া কার্ভ কি করতেছে? ক্যালকেরিয়া কার্ভ সবসময় নিজেকে চার দেয়ালের মধ্যে রাখতে চাচ্ছে এবং সে সুরক্ষিত থাকতে চায়। নিজের অপারগতা, নিজের যে দুর্বলতা, এই দুর্বলতা কখনোই প্রকাশ করতে চায় না। দেখেন, এই ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ভিতরে আরো একটা জিনিস আপনি দেখবেন, এই যে ঝিনুক, এই ঝিনুক যেমন অতিরিক্ত অম্লতে কিংবা এসিডে এই ঝিনুক কিন্তু ক্ষয়ে যায়, ঠিক তেমনি এই ক্যালকেরিয়া কার্ভের রোগীদের এই সঠিকভাবে পরিপাক না হওয়ার ফলে তাদের শরীরে একটা টক টক ভাব, অর্থাৎ অম্ল অম্ল ভাব, অ্যাসিড অ্যাসিড ভাব কিন্তু চলে আসে এবং এদের পেটটা সবসময় গ্যাসে ভরে থাকে এবং টক ঢেকুর ওঠে এবং শরীরের যে সকল ডিসচার্জ গুলো আছে প্রত্যেকটা টক টক ভাব থাকে। এরপরে দেখেন, এই ঝিনুক এরা অধিক পরিমাণে নরম টাইপের এবং এরা অধিক পরিমাণে স্পর্শকাতর। ঝিনুক যখন চলে তখন ঝিনুককে একটু টাচ করবেন, দেখবেন যে ও একদম পুরো ঢাকনা দিয়ে ঢেকে দেয়। ঠিক তেমনি দেখবেন যে ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ভিতরে এরা অধিক পরিমাণে নরম টাইপের, অধিক পরিমাণে সেন্সিটিভ টাইপের, অর্থাৎ এরা এতটাই নরম টাইপের, এতটাই সেন্সিটিভ টাইপের, এরা যদি সামান্য কোনো দুর্ঘটনার কথা শোনে, সামান্য যদি কোনো খারাপ সংবাদ শোনে, এই সংবাদ শুনলে এরা কিন্তু ভেঙে পড়ে ক্যালকেরিয়া কার্ভ। সুতরাং ঝিনুক যেমন ভাবে তার লাইফ লিড করে, এই ক্যালকেরিয়া কার্ভ, এই ক্যালকেরিয়া কার্ভের রোগীরাও কিন্তু ঠিক সেম ভাবে লাইফ লিড করে। অর্থাৎ এই ঝিনুকের সাথে ক্যালকেরিয়া কার্ভের কিন্তু অবশ্যই অবশ্যই মিল পাওয়া যায়। অর্থাৎ আমরা জানি যে বস্তু থেকে কিংবা যে জিনিসটা থেকে ওষুধ তৈরি হয়, তার যে মেলবন্ধন কিংবা তার যে আদর্শিকতা, এই আদর্শিকতা কিন্তু রোগীর ভিতরে কিন্তু পাওয়া যায়। ঠিক ঝিনুকের সাথে যেমন, ঝিনুকের যেমন লক্ষণ এগুলো আছে, তাদের অভ্যাস গুলো আছে, কিংবা তাদের ঝিনুকের যে এদের রূপান্তর জিনিসটা, কিংবা ঝিনুকের লাইফ স্টাইল যেমন, ঠিক ক্যালকেরিয়া কার্ভের লাইফ স্টাইলটাও কিন্তু সেম ভাবে পাওয়া যায়। তো ক্যালকেরিয়া কার্ভের যদি আমরা মাইন্ড সিমটমের দিকে একটু খেয়াল করি, আমার কথা বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো স্যার, ম্যামরা? না স্যার, চমৎকার। থ্যাংক ইউ স্যার। তো মানসিক সিমটমটা আমরা একটু যদি খেয়াল করি, দেখেন মানসিক সিমটমের ভিতরে, অর্থাৎ মেন্টাল সিমটমের ভিতরে আমরা যে দেখেছি যে এরা অধিক পরিমাণে ভীত টাইপের এবং চরম আশঙ্কা প্রবণ। এরা সব সময় যে কোনো জিনিসে, ছোটখাটো যে কোনো জিনিসের ভিতরে এরা বিপদ আশা করে, মনে হচ্ছে বিপদ হবে, অদৃশ্য বিপদ হবে, চারিদিকে যেন তার বিপদ আঁকড়ে ধরে আছে এবং তারা এতভাবে ভীত থাকে যে তারা মানে সব সময় মনে করে যে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, টোটালি যাবেই না। এবং ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ভিতরে আপনি কখনোই দেখবেন না যে তারা মারামারিতে গেছে। সালফারের রোগী মারামারি যেখানে আছে, সালফারের রোগী সেখানে আছে, কিংবা ল্যাকেসিসের রোগী মানে হচ্ছে সবসময় মারামারির ভিতরেই থাকে, তার লাইফটাই মারামারির ভিতরে চলে যায়। নেট্রামিউর মানে তার জীবনটা শোকের ভিতরে চলে যায়। স্ট্রাফিসিগ্রিয়া মানে তার লাইফটা এমন ভাবে চলে যায় যে সে কখনো নিজে অসম্মানিত হবে না এবং কাউকে অসম্মান করবে না। আর ক্যালকেরিয়া কার্ভ তার মেন্টালি এবং ফিজিক্যালি সে এতটাই আশঙ্কাপ্রবণ যে সেখানে গেলে হয়তোবা আমি বিপদে পড়তে পারি, কেউ হয়তো বিপদে ফেলতে পারে, কিংবা আমার বিপদ হতে পারে, এই ধরনের আশঙ্কাতে এরা কখনো কিন্তু কোনো জায়গায়, পরিচিত জায়গায় কিংবা কোনো মারামারিতে কিংবা কোনো বিচারালয়ে কিংবা বুদ্ধিদীপ্ত কোনো কাজে এরা কিন্তু কখনোই যায় না।
এবং সব সময় মনের ভিতরে একটা আশঙ্কা আছে, একটা ভয় আছে। যেমন একোনাইটের ভিতরে একটা ভয় আছে, ফসফরাসের রোগীদের ভিতরে ভয় আছে, আর্সেনিক অ্যালবামের ভিতরে ভয় আছে, ঠিক তেমনি এই ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ভিতরে একটা অজানা ভয় আছে। এদের ভিতরে পাগল হয়ে যাওয়ার একটা ভয় কিন্তু খুব বেশি কাজ করে। অর্থাৎ এরা তো মানুষের সাথে ঠিকভাবে মিশতে পারে না, মানুষের সাথে কিন্তু ঠিকভাবে কথা বলতে পারে না, মানুষের সমাজে এরা কিন্তু কখনোই ভালো বক্তা না। যার ফলে এরা সবসময় নিজের মাথার ভিতরে, মাইন্ডের ভিতরে একটা সেট দিয়ে রেখেছে যে এরা পাগল হয়ে যাবে, এবং এই পাগল হওয়ার তাগিদে সমাজের মানুষগুলো তাকে উপহাস করবে। এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের ভয় তাদের ভিতরে আছে। ল্যাকেসিসের ভিতরে কিন্তু এই কথাটাও আছে, কিংবা ক্যানাবিস ইন্ডিকার ভিতরে কিন্তু এই ভয়টা আছে যে আমি পাগল হয়ে যাব এবং সমাজের মানুষ আমাকে পাগল বলে আখ্যায়িত করবে। এই ধরনের টেন্ডেন্সি এই ক্যালকেরিয়া কার্ভ, ল্যাকেসিস কিংবা ক্যানাবিস ইন্ডিকা এর ভিতরেও কিন্তু পাওয়া যায়। ক্যালকেরিয়া কার্ভ কখনোই এই ভয়ের কারণে কখনো সে একজন প্রতিবাদী বাবা হতে পারে না, এই ভয়ের কারণে কখনো প্রতিবাদী সন্তান হতে পারে না, এই ভয়ের কারণে কখনো সে প্রতিবাদী প্রেমিক পারে না। এই ভয়ের কারণে ক্যালকেরিয়া কার্ভ কখনোই সমাজের মাতব্বর হয় না, কখনোই সমাজের চেয়ারম্যান হয় না, কখনোই সমাজের এরা বড় জায়গায় যায় না। এরা সবসময় বাড়ির চার দেয়ালের ভিতরে যতটা বিপদ থেকে দূরে থাকা যায় এই ধরনের চিন্তাধারাই কিন্তু ক্যালকেরিয়া কার্ভ সবসময় করে আসে। এদের ভিতর অলসতা জিনিসটা অনেক বেশি পাবেন, ওদের ভিতরে প্রচুর প্রচুর অলসতা। কেমন অলসতা? এরা সবসময় মানে ধীর গতি সম্পন্ন এবং যে কোনো কাজ খুব স্লো ভাবে, খুব আস্তে আস্তে করবে, এই কথাটা আগেও বলেছি। এবং অলসতার কারণে নড়ে ঘুমায় না। ঘরের লাইটটা বন্ধ করতে হবে, এই লাইটটা সে কিন্তু বিছানা থেকে উঠে বন্ধ করতে পারে, কিন্তু তার ছেলেকে, তার মেয়েকে ডাকে, বাবা লাইটটা বন্ধ করে দিয়ে যা। বাজার করতে যেতে হবে, বাজারে আজকে বাজার নেই, ওয়াইফ প্রচুর পরিমাণে বকাবকি করতেছে, বাজার করতে হবে, বাজার নেই। ক্যালকেরিয়া কার্ভ কিন্তু তার এই অলসতার কারণে বাজারে যদি যাওয়ার কথা বলে 8টার সময়, ধীরে ধীরে যাইতে যাইতে সে 10টা 11টা বেজে যাবে। এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। তার ভিতরে অলসতা থাকে, প্রচুর পরিমাণে অলসতা এবং ধীর গতি সম্পন্ন। যেটা ব্যারাটা কার্ভের ভিতরে গ্রাফাইটিস কিংবা সাইলিসিয়া, এদের ভিতরেও কিন্তু ধীর গতি এবং অলসতা এই জিনিসটাও কিন্তু দেখা যায়। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এরা শারীরিক ভাবে যেমন অলস, ঠিক তেমনি মানসিক ভাবে এরা কিন্তু অলস। আমি আগেও বলেছি, এরা পড়াশোনা করলে এরা কখনো কিন্তু ক্লাসে ফার্স্ট হয় না। ক্যালকেরিয়া কার্ভ কখনোই ওই সৃজনশীল কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে না। ক্লাসের অপর বাচ্চারা যখন গান করতেছে, অপর বাচ্চারা যখন নাচ করতেছে, অপর বাচ্চারা যখন ছবি আঁকাচ্ছে, অপর বাচ্চারা যখন বিভিন্ন ধরনের ইভেন্ট মূলক কাজে যাচ্ছে, প্রতিযোগিতামূলক কাজে চলে যাচ্ছে, ক্যালকেরিয়া কার্ভ কিন্তু কখনোই যাবে না। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চার মায়েরা এসে বলতে পারবে, ডাক্তার সাহেব আমার এই বাচ্চাটা কি করবো আমি? স্কুলের সব বাচ্চারা দেখেন কত হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে, কত খেলা করতেছে, কি করতেছে, আর এর নেই কোনো বন্ধু, নেই কোনো বান্ধব, এক জায়গায় চুপচাপ বসে থাকে। একটা ছবি আঁকাতে দিলে পারে না, একটা অঙ্ক করতে দিলে পারে না, একটা ইংরেজি পড়তে দিলে পারে না। অর্থাৎ টোটালি কোনো কিছু তার ভিতরে নেই। অর্থাৎ ব্যাক বেঞ্চার যারা হয়ে থাকে তারা কিন্তু অনেকটা অনেকটা সময় ক্যালকুলেটর কার্ভ কিন্তু আঁকড়ে ধরতে পারে। এরা টোটালি কোনো বড় ধরনের হিসাব নিকাশ করতে দিলেই গোলমাল পাকায়। আমি আমার চেম্বারে ছেলেটার কথা বলেছি, আমি গতদিন তারা টাকা গুনতে দিয়েছি, টাকা গুনতে দিয়ে সে টাকা গুনতেছে 3900 টাকা, 3900 টাকাতে সে গুনে পাইছে 2900 টাকা। আমি বললাম আবার গোনো, আমি জানি সে ক্যালকেরিয়া কাজ, আমি বলেছি আবার গোনো, আবার বললো গুনি, এবার কি হলো 3000 টাকা হলো। আমি বলি আবার গোনো, বলে কি হলো 3200 টাকা হলো। আমি গুনলাম, গোনার পর দেখুন 3900 টাকা। তখন ও মাথা হাত হাত দিতে এবং কোনো কিছু বলে না, চুপচাপ হাসছে, যে বোকা টাইপের, শুনতে পারে না, হিসাব করতে পারে না, কোনো কাজের শেষ তুলতে পারে না। হরমেট যেমন কাজের শেষ করবেই তো করবে,
এবং শেষ করতে না পারলে সে নিজেকে এতটাই বিষণ্ণ ভাবে, নিজেকে এতটাই দোষী ভাবে, নিজেকে এতটাই অপরাধ ভাবে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করার চিন্তাধারার মধ্যে নিয়ে চলে যায়। সামান্য জিনিসে সে যদি শেষ করতে না পারে, সামান্য জিনিসে যদি জয়লাভ না করতে পারে, তাহলে সে আত্মহত্যা করার টেন্ডেন্সি তাদের ভিতরে চলে আসে। কিন্তু ক্যালকিরিয়া কার্ভের ভিতরে সে যতই আপনার ফেলুয়ার হোক না কেন, তার ভিতরে ওই যে আপনার এটা দুঃখটা কিংবা কষ্টটা কিংবা সে ইয়ে করতে পারলো না, তার লজ্জাটা, ওই লজ্জাটা কিন্তু সে অনেক সময় পায় না। অর্থাৎ এ ওয়েল ফিনিশার না ক্যালকিরিয়া কার্ভ, এরা সবসময় ফেলুয়ার, সবসময় ফেলুয়ার স্টুডেন্ট। এক ক্লাসে ক্যালকিরিয়া কার্ভ 3-4 বার থাকতে পারে, তারপরেও পাশ করতে পারে না, এমন হইতে পারে। ক্যালকিরিয়া কার্ভের রোগীদের ভিতরে আপনি ভূত প্রেতের ভয় এবং অন্ধকারে ভয়, এ ধরনের ভয় পাবেন। বিশেষ করে সন্ধ্যার সময় কিংবা রাত্রে ক্যালকিরিয়া কার্ভের রোগীরা কিন্তু এরা ভয়ের কারণে টোটালি বাইরে বের হয় না। সাইলেসিয়ার ভিতরে ভয়টা আছে, প্যারাটা কার্ভের ভিতরে ভয়টা আছে, টিউবারকুলার মায়োজমের রোগীদের ভিতরে এই ভয়টা খুব বেশি থেকে যায়। অর্থাৎ যখন তাদের শেষ পরিণতি অর্থাৎ টিউবারকুলোসিস মায়োজম তার আঁকড়ে ধরতেছে, তখন তার ভিতরে এত ভয় কাজ করে। আবার দেখেন এর বিপরীত হতে পারে, টিউবারকুলোসিস মায়োজমের রোগীদের ভিতরে একটা জিনিস দেখা যাচ্ছে যে আকাশ পাতাল জমিন 3টা জায়গায় জয় করার একটা প্রবণতা আছে। টিউবারকুলিনামের ভিতরে এই কথাগুলো আমরা পেয়ে থাকি। আকাশকে জয় করেছে টিউবারকুলিনাম, পাতালকে জয় করেছে টিউবারকুলিনাম, জমিনকে জয় করেছে টিউবারকুলিনাম। বিশ্বের যত বড় বিল্ডিং গুলো হয়েছে, যত বড় আবিষ্কার গুলো হয়েছে, সবগুলো এই টিউবারকুলোসিস মায়োজমের প্রভাবে। কিন্তু এর বিপরীত অংশটা অর্থাৎ মুদ্রার ও অপর পিঠটা, এই অপর পিঠটা যদি ক্যালকিরিয়া কার্ভের মতো হয়ে যায়, তাহলে সে কিন্তু ভীত টাইপের, এত ভীত যে ঘরের থেকে বাইরে বের হবে না। তেলাপোকা দেখলে চিৎকার চেঁচামেচি করে, যদি সে অন্তত একটা টিকটিকি দেখে চিৎকার চেঁচামেচি করে, এবং সে যদি একটা দড়ি দেখে তাহলে অলিক ভয়ে হয়তোবা সাপ ভেবেছে কিংবা কোনো জিনিস ভেবেছে, ভয়ঙ্কর কোনো কিছু ভেবেছে, তাহলে কিন্তু সে ভয় পায়। সুতরাং অন্ধকারে এরা থাকতে পারে না, অন্ধকারে এরা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে। ফসফরাসের রোগীরাও কিন্তু অন্ধকারে অনেক ধরনের জিনিস দেখতে পায়, অন্ধকার প্রচুর ভয় পায়। স্ট্রামোনিয়ামের রোগী, পালসেটিলার রোগী, এরাও কিন্তু ভয় পায়, ভয় পেয়ে যায় এরা। অর্থাৎ এদের লাইফ স্টাইলটা, এদের শরীরটা মায়োজমেটিক যে আবরণটা এত বেশি আঁকড়ে ধরেছে যে এরা ভয় পাইতেই হবে, এমন একটা পরিস্থিতি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ক্যালকিরিয়া কার্ভের ভিতরে ভয় আছে, আরো একটা ভয় আছে। কেমন ভয়? যে কোনো রোগের কথা শুনলে কিংবা যে কোনো খারাপ সংবাদ শুনলে অত্যন্ত প্যানিকড হয়ে পড়ে এরা। এরা এদের ভিতরে বুকের ভিতরে ধড়ফড়ানি শুরু হয়, প্যালপিটেশন শুরু হয়ে যায়, এবং এই প্যালপিটেশনের কারণে, ধড়ফড়ানির কারণে, দুর্বলতার, মানসিক দুর্বলতার কারণে এই রোগীরা বারে বারে কিন্তু প্রেসার মাপতে পারে। এই রোগীরা বারে বারে ডাক্তারকে বলতে হবে, ডাক্তার আমার হাতটা একটু দেখো না ভাই, আমার পালসটা কেমন আছে, আমি কেন এত ভয় পাই। এটা সামান্য সমস্যা। অর্থাৎ জ্বর যদি হয়, ক্যালকিরিয়া কার্ভে যদি জ্বর হয়, তাহলে ভেবে নেয় তার ক্যান্সার হয়েছে। এই ক্যালকিরিয়া কার্ভে যদি প্রস্রাবের সমস্যা হয়, ভেবে নেয় তার কিডনি সমস্যা হয়েছে। এই ক্যালকিরিয়া কার্ভে যদি পেটে ব্যথা হয়, তখন বলো যে পেটের নাড়ি ভুড়ি সব নষ্ট হয়ে গেছে, স্টমাক সব শেষ, আমি আর বাঁচবো না। অর্থাৎ ছোট জিনিসটাকে, ছোট রোগটাকে তারা অনেক বড় করে দেয়। অর্থাৎ এদের ভিতরে সবসময় দুশ্চিন্তা, মৃত্যু ভয়, যেটা আর্সেনিক অ্যালবামের ভিতরে, অ্যাসিড নাইট্রিকের ভিতরে, ক্যালিকার্ভের ভিতরে আপনি পেয়ে যাবেন দুশ্চিন্তা, মৃত্যু ভয়। এই দুশ্চিন্তা, মৃত্যু ভয়, এই জিনিসগুলো কিন্তু ক্যালকিরিয়া কার্ভের রোগীদের ভিতরে আমরা পেয়ে যাবো। আব্দুল রহিম স্যার, আমাদের ক্লাসটা আমরা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো? জি স্যার, কন্টিনিউ করেন। আমরা কয়টা পর্যন্ত করবো? স্যার এই 10টা 25 পর্যন্ত। স্যার 10টা 25 যদি একটু বেশি যায় সমস্যা স্যার, কারণ কিন্তু অনেকটা বড় এ তো, আমরা তো কেবলমাত্র আমি অর্ধেক চলে আসছি, অর্ধেক 80 আসতে পারিনি স্যার। স্যার আপনি চালিয়ে যান স্যার। আবার প্রশ্নোত্তর পর্ব আছে, আবার আমাদের এখানে আমাদের একজন গুরু আছে, ডক্টর লিপ্টন স্যার। হ্যাঁ, ও সরি হ্যাঁ, স্যার, স্যার। স্যার আছেন স্যার, খেয়াল করিনি আমি। আচ্ছা আমি স্যার, আমি যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করতেছি স্যার। স্যার আপনি চালিয়ে যান স্যার। জি স্যার।
তো যে কথাটা আমি বলছিলাম যে এই ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ভিতরে যে ভয়ের কথা বলছে, ভয়টা তো থাকবে, সেই সাথে সাথে এর এই ক্যালকেরিয়া কার্ভের রোগীরা এরা কিন্তু একগুঁয়ে টাইপের এবং জেদি টাইপের হতে পারে। কিছু কিছু সময় এরা এতটাই জেদি হয়ে যায়, এতটাই একগুঁয়ে টাইপের হয়ে যায় যে কোনো কাজ করতে এদের যদি বারণ করা হয় ওই কাজটাই করবে। এবং এরা যদি ওই কাজটা না করতে দেয়া হয় তাহলে তারা একদম পুরো গুমড়ে হয়ে বসে থাকবে, অর্থাৎ ফিক্সড আইডিয়া যে জিনিসটা, এই জিনিসটা এদের ভিতরে পাওয়া যাবে। ক্যামোমিলার মতো প্রচুর করে জেদ করতে পারে, সালিসিয়ার মতো জেদ করতে পারে, রাগ করতে পারে। এ ধরনের বাচ্চা, এ ধরনের রোগী কিন্তু আমরা পেয়ে যাই। ক্যালকেরিয়া কার্ভের মাইন্ড সিমটমের ভিতরে আপনি আরো একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এদের ব্যবসা বাণিজ্য এবং চাকরিতে এবং ভবিষ্যৎ নিয়ে এরা খুব বেশি এংজাইটিতে থাকে। ব্যবসা বাণিজ্য পর্যাপ্ত পরিমাণে টাকা হচ্ছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে, তারপরেও সে আশঙ্কা সে যেন দরিদ্র হয়ে যাবে, বেড়ায় নেওয়ার মতো। সে চিন্তা করে তার টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে সরিনাম সালফারের মতো। অর্থাৎ ডক্টর কেন স্যার একটা কথা বলেছেন যে ক্যালকেরিয়া কার্ভের মানসিক যে চিত্র অত্যন্ত এরা তো স্বতন্ত্র মণ্ডিত। এই রোগীরা অলস এবং ধীর গতির হলেও তারা সমাজ থেকে নিজেকে গুটায় রাখে এবং এই ভয়ের কারণে তাদের এই যে ধীর মস্তিষ্কের অবস্থা এবং মানসিক দুর্বলতা সে কখনোই বাইরে প্রকাশ করতে চায় না। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার অর্গানের 210 থেকে 230 এর ভিতরে বলেছেন যে কোনো করণিক রোগ আরোগ্যের প্রধান চাবিকাঠি হলো মানসিক অবস্থা এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা। ক্যালকেরিয়া কার্ভের যে মানসিক অবস্থা, অর্থাৎ মানসিক অবসাদ, অজানা আতঙ্ক, জেদি ভাব এবং ঠান্ডা বাতাস ভিজে আবহাওয়া, এগুলো ক্যালকেরিয়া কার্ভকে তার সঠিক লক্ষণ প্রকাশে সাহায্য করে। সুতরাং ক্যালকেরিয়া কার্ভের যে ভয়ের কথাটা আমরা বলেছি, ক্যালকেরিয়া কার্ভের যে চিন্তার কথাটা বলেছি, ক্যালকেরিয়া কার্ভের ধীরতার কথাটা বলেছি, ক্যালকেরিয়া কার্ভের একগুঁয়ের কথাটা বলেছি, কিংবা ক্যালকেরিয়া কার্ভের যে অলসতা, এই অলসতার কথাটা বলেছি, এইগুলো কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে মানে সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের একটা এক ধাপ আগায় দেয়। সুতরাং এই অবস্থাগুলো কিন্তু আমাদের জানতে হবে, একটু মনে রাখাও দরকার। দেখেন ক্যালকেরিয়া কার্ভের রোগীদের আমরা রোগ লক্ষণের ক্ষেত্রে যে সকল জিনিসগুলো পেয়ে যাই, এই ক্যালকেরিয়া কার্ভের রোগীদের আপনি পুষ্টিহীনতা এই জিনিসটা কিন্তু প্রচুর পাবেন। স্যার আপনারা কি শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমি এমন একটা জায়গায় থাকি, এই জায়গায় প্রতিদিন আপনি প্রকৃতির যে সকল আবরণ গুলো আছে সবগুলোই পাবেন। সকালে ঘুম থেকে উঠলে প্রচুর পরিমাণ পাখির ডাক পাবেন, সন্ধ্যাকালীন সময় শিয়ালের ডাক পাবেন, মাঝখানে কুকুরের ডাক পাবেন, সব ধরনের আবরণ পাবেন স্যার সাতক্ষীরাতে। আপনাদের প্রত্যেকের আমাদের এই পরিবেশে আসার জন্য দাওয়াত রইল স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। তো স্যার যে কথা বলছিলাম যে এই রোগীদের ভিতরে পুষ্টিহীনতা এই জিনিসটা কিন্তু আপনি পাবেন। এদের মাথাটা মোটা থাকবে এবং পেটটা অস্বাভাবিক বড় থাকবে এবং এদের হাড়গুলো সুগঠিত না, পুষ্টিহীন, এবং এদের মাথার ঘাম হয় প্রচুর পরিমাণে ঘাম, মাথার ঘামে বালিশ ভিজে যাচ্ছে এবং এই ঘামটা টক গন্ধযুক্ত। দেখেন মাথায় ঘাম হচ্ছে, পিঠে ঘাম হচ্ছে, অনেক সময় সাইলেশিয়ার ভিতরে পেয়ে যায়, কিন্তু সাইলেশিয়ার রোগীদের ভিতরে আপনি দেখবেন এরা অধিক পরিমাণে সাইলেশিয়ার রোগী পরিশ্রমী হইতে পারে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে এত বেশি অলস না। কিংবা এই হাড়গুলো সুপুষ্ট হচ্ছে না, পুষ্টিহীনতা, এই জিনিসগুলো ক্যালকেরিয়া ফসের ভিতরে পাবেন, ব্যারাটা কার্ভের ভিতরে পেয়ে যাবেন আপনি। এই হাড়গুলো অপুষ্টিহীনতায় ভুগতেছে কিংবা শরীরটা অপুষ্টিহীনতায় ভুগতেছে এবং শরীরের মেদটা বৃদ্ধি পাচ্ছে। আমি এর আগেও বলেছি যে এদের
সরিক মায়াজম এবং সাইকোসিস মায়াজমটা এতটাই কাভার করে রাখে যে এদের উত্তম খাওয়ার পরেও ডিম খাচ্ছে, ডিম খাওয়ার একটা প্রচন্ড ইচ্ছা এদের ভিতরে আছে, শীতকাতর সেই সাথে ডিম খাওয়ার প্রচন্ড ইচ্ছা আছে। ডিম খাওয়ার পরেও এদের শরীরের উন্নতি হচ্ছে না, মেদ বেড়ে যাচ্ছে, এতটাই মেদ বেড়ে যাচ্ছে যে অকল্পনীয়। যার ফলে হয়তো বা কোনো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার মেদ কমাতে হবে, ডাক্তার তাকে ফাইটোলক্কা বেরি দিল, কিংবা ডাক্তার তাকে না বুঝে ফিউকাস মাস্ক দিয়ে দিল, কিংবা চিন্তা করেছে মেদ বৃদ্ধি পাচ্ছে, মোটা সোটা রোগী, বারবার সর্দি লাগতেছে, শীত কাতর, নাক বন্ধ হচ্ছে, এমন কার্ভ দিয়ে দিল, কিন্তু তার মাইন্ড সিমটমটা কখনো নিল না ডাক্তার। ডাক্তার তার রোগ লক্ষণকেই প্রাধান্য দিল। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভুল হয়ে যায় এবং আমরা ভুল করে থাকি। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে রোগ লক্ষণগুলো ওইভাবে আমরা যখন কেস টেকিং করবো, কেস টেকিং করার সময় অবশ্যই কেস টেকিং এর ধারাগুলো আমাদের অনুসরণ করতে হবে। বিশেষ করে ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে আমাদের মাইন্ড সিমটমটা নেওয়াটা খুবই বেশি জরুরি। আমাদের এখন হয়ে গেছে যে আমরা রোগ নির্ভর হয়ে গেছি, মনকে আর চিন্তা করি না। কিন্তু আমাদের মাথায় রাখা এটা দরকার যে when mind is unsound body must be unsound। অর্থাৎ মন যখন খারাপ হচ্ছে, মন যখন দুর্বল হচ্ছে, মন যখন অসুখে পড়তেছে, তার শরীরটা অবশ্যই অসুখে পড়বে। সুতরাং মাইন্ড সিমটমটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সুতরাং এই জায়গাটাতে বলেছি মেদ বৃদ্ধি হচ্ছে বলেই আমরা ফাইটোলক্কা বেরিয়ে দিব, মেদ বৃদ্ধি হচ্ছে বলে লাইক এই গ্রাফাইটিসে যাব, কিংবা ফিউকাস ভার্সে যাব, কিংবা এমন কার্ভে যাব, এটা নয়। যদি কিনা তার পিছে দেখা যায় যে এই রুগীটার লেট ছিল, বৃদ্ধিতে লেট ছিল, কথা বলতে লেট ছিল, হাঁটায় লেট ছিল, খাওয়ায় লেট হয়, কিংবা এই বাচ্চাটা কিংবা এই রুগীটা যে কোনো কাজ খুব লেটে করে, এবং তার মাইন্ড সিমটমের ভিতরে যে আমি ভয়ের কথাটা বলেছি, তাদের মাইন্ড সিমটমের ভিতরে যে উদ্বিগ্নতার কথাটা বলেছি, এই কথাগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা ক্যালকিরিয়া কার্ভকে রেখে চলে যেতে পারি না। দেখেন রোগ লক্ষণের ভিতরে এরা কিন্তু ব্যারাসমাস এই ধরনের সমস্যায় ভোগে, টনসিলাইটিসে ভোগে, ব্রনকাইটিসে ভোগে, কনস্টিপেশনে ভোগে। ছোট বাচ্চাদের লিউকোরিয়া, এই লিউকোরিয়াটাও কিন্তু এই ক্যালকিরিয়া কার্ভের রোগী কিন্তু অনেকটা পাওয়া যায়। আমি দেখেছি ক্যালকিরিয়া কার্ভের রোগী কিছুদিন পর পর তাদের সর্দি হইতে, কিছুদিন পর পর তাদের ব্রনকাইটিস হচ্ছে, কিছুদিন পর পর তাদের শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, খুব তীব্র শ্বাসকষ্ট হচ্ছে বলেই আমরা আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করেছি, কিংবা অ্যান্টিপ্রাটকে ব্যবহার করেছি, কিংবা ইপিকাকে ব্যবহার করতেছি। কিন্তু ব্রনকাইটিসের ক্ষেত্রে কিংবা এই আপনার অ্যাজমার ক্ষেত্রে, শ্বাসকষ্টের ক্ষেত্রে যে ক্যালকিরিয়া কার্ভ একটা অনবদ্য ঔষধ, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আপনি ক্যালকিরিয়া কার্ভের রোগী পাবেন যে রোগীদের দাঁত উঠতে দেরি হচ্ছে, ক্যালকিরিয়া কার্ভের রোগী পাবেন যে রোগীদের দাঁতটা ক্ষয়ে যাচ্ছে। অন্য বাচ্চাদের হয়তোবা 8 মাস 9 মাসে দাঁত উঠে যাচ্ছে, কিন্তু 1-1.5 বছর হয়ে যাচ্ছে কিন্তু দাঁত উঠতেছে না। তখন কিন্তু ক্যালকিরিয়া কার্ভকে অবশ্যই একটু মাথায় রাখবেন, ক্যালকিরিয়া ফসকে মাথায় রাখবেন, সাইলেশিয়াকে মাথায় রাখবেন, কিংবা ক্যামোমিলাকেও মাথায় রাখবেন। যাক, সময় সংক্ষেপ, আমি অবশ্যই চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আর 5 মিনিটের ভিতরে শেষ করার। আমার শ্রদ্ধেয় গুরু, আমাদের সকলের পরিচিত লিপটন স্যার আছেন। স্যারের সাথে যদিও আমার কখনো কথা হয়নি, তারপরেও স্যারের পোস্ট গুলো দেখি এবং স্যারের যে লেকচার গুলো আছে, লেকচার গুলো দেখার চেষ্টা করি। এবং মাঝখানে স্যার এতে গেলেন, কুয়াকাটাতে স্যার প্রোগ্রাম করলেন, আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি সময় স্বল্পতার কারণে যাইতে পারিনি। আমি স্যারকে অবশ্যই ক্লাসটা ছেড়ে দেবো, আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো দেখেন, এই ক্যালকিরিয়া কার্ভের রোগীদের মিনিস্ট্রেশন হইতে দেরি হয়, বা মেয়েদের মিনিস্ট্রেশন হইতে দেরি হয়, এই কথাটাও কিন্তু উল্লেখিত আছে। ক্যালকিরিয়া কার্ভের রোগীদের ভিতরে আপনি প্রচুর পরিমাণে টনসিলাইটিস হওয়ার প্রবণতা পাবেন। ক্যালকিরিয়া কার্ভের রোগীদের অ্যাসিডিটি প্রবণতা, এই জিনিসগুলো আছে। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের একটু জানতে হবে। দেখেন, আমরা যদি মডালিটিসটা একটু খেয়াল করি, রোগের বৃদ্ধিটা খেয়াল করি, তো রোগের বৃদ্ধির ভিতরে এরা ঠান্ডা আবহাওয়াতে, বিশেষ করে মনে রাখবেন যে সকল রোগীরা শীতকাতর হয়, অধিকাংশ শীতকাতর রোগীদের ক্ষেত্রে দেখা যায়, 90% শীতকাতর রোগীদের ক্ষেত্রে দেখা যায় তারা ঠান্ডা আবহাওয়াতে কিংবা স্যাঁতসেঁতে জায়গাতে কিংবা ঠান্ডা বাতাসে তারা কিন্তু
একটু অসুস্থতা বোধ করে, ঠান্ডা পানি খেলেই তারা অসুস্থ হয়ে যায়। তো ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রেও সেটাই, এদের শারীরিক পরিশ্রমে এবং মানসিক পরিশ্রমে এবং একটু হাঁটা চলা করলে এদের রোগটা বৃদ্ধি পায়। কারণ মোটা মানুষের থলথলে মানুষ, একটা মানুষ কিন্তু সঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, কিংবা সিঁড়ি বেয়ে উপরে উঠলে কিংবা অতিরিক্ত পড়াশোনা করলে এদের রোগ কিন্তু বৃদ্ধি পায়। ওই যে বলেছি, অতিরিক্ত পড়াশোনা করলে এদের মাথায় কোনো কিছু থাকে না, মাথায় রাখার প্রবণতা নেই এবং এরা বুদ্ধিদীপ্ত কোনো কাজ করতে পারে না। বিধায় এরা অধিক পড়াশোনা করলে কিন্তু এরা কিন্তু মাথা তালগোল পাকায় ফেলে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে এদের রোগ বৃদ্ধি পায়। এদের খাওয়ার পরে বিশেষ করে দুধ খেলে এদের রোগ বৃদ্ধি পায়। চাঁদের পরিবর্তন, অমাবস্যা পূর্ণিমায় রোগী অধিক পরিমাণে কষ্ট পায়। অনেক সময় দেখা যায় সাইলেসিয়ার রোগীর মতো অমাবস্যা পূর্ণিমা আসলে পায়ের ব্যথা শুরু হয়ে যায়, পা চেপে দিতে হয়। ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ক্ষেত্রেও এটা আসতে পারে, ক্যালকেরিয়া ফসের রোগীদের ক্ষেত্রেও এটা আসতে পারে। এছাড়াও দেখেন, এদের বৃদ্ধির ভিতরে যে পাশটা আক্রান্ত হয়, বিশেষ করে ডান পাশে তো আক্রান্ত বেশি হয়ে থাকে এদের, তো সেই পাশে যদি এরা একটু চেপে ঘুমায় তাহলে কিন্তু তাদের রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, মাকসলের মতো। এগুলো একটু মাথায় রাখবেন। এদের হ্রাসটা কখন হয়? এরা শুষ্ক আবহাওয়াতে কিংবা গরম আবহাওয়াতে, শুকনো দিনে, ঝলমলে রৌদ্রে এবং বাইরের যে উত্তাপ কিংবা গরম সেক দিলে এরা একটু ভালো থাকে। তবে এদের একটা দারুণ পিকুলিয়ার একটা সিমটম আছে, সেটা হচ্ছে এদের কোষ্ঠকাঠিন্য যখন থাকে, এই কোষ্ঠকাঠিন্য থাকলে এরা মানসিক ভাবে স্বস্তি বোধ করে, কিন্তু যেদিন একটু লুজ মোশন হয় সে কিন্তু একটু অস্বস্তি বোধ করে। কোষ্ঠকাঠিন্য থাকলে আমাদের পেটের ভিতরে একটা অস্বস্তি থাকে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের রোগীদের একটা অদ্ভুত লক্ষণ, কোষ্ঠকাঠিন্য থাকলে এরা কিন্তু উপশম বোধ করে, অর্থাৎ পায়খানা 2-1 দিন না হলে তারা উপশম বোধ করে, কিন্তু পায়খানা হয়ে গেলে যেন একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এবং এদের উপশম বোধ করে কোথায়? খাবার সময় এবং পরে, এবং খাবার কিছুক্ষণ পরে এরা একটু সাময়িকভাবে আরাম বোধ করে। এদের ইচ্ছার ভিতরে আমরা পাই অধিক করে ডিম খাওয়ার ইচ্ছা আছে, অখাদ্য কুখাদ্য যেমন দেখেন চক জাতীয়, চুন জাতীয়, মাটি জাতীয়, কয়লা জাতীয় খাবার খাওয়ার একটা ইচ্ছা আছে, আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে, লবণ টক খাওয়ার একটা ইচ্ছা আছে। অনিচ্ছার ভিতরে মাংস চর্বিযুক্ত খাদ্য, এই ধরনের খাদ্য এরা খেতে চায় না। তো যাই হোক, স্যার ম্যামরা আছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আপনাদের সামনে এতক্ষণ ধরে আলোচনা করেছি। যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, আমাদের অনেকগুলো বিজ্ঞ মানুষ আছেন, অবশ্যই দোষগুলো ক্ষমা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম স্যারকে, আজকে চমৎকার আলোচনা করেছেন, মানে ওর কথা ফাটিয়ে দিয়েছেন স্যার। তো এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর করবে। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, এইচ এম কাদের, আপনি প্রশ্নটি করেন। জি, আমি করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আমি ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে ভালো অবগত হয়েছি, তা বই পাই নাই। তবে আর একটা প্রশ্ন হলো, ক্যালকেরিয়া কার্ভের আগে এবং পরে কোন মেডিসিন গুলা বেশি কার্যকরী, এই জিনিসটা একটু বুঝতে চাইছিলাম। দেখেন, ক্যালকেরিয়া কার্ভ ঔষধটা মূলত আমরা তো জানি যে এটা গ্রেট একটা অ্যান্টিসরিক এবং অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি টিউবারকুলার। তো এই ঔষধের আগে এবং পরে কোন ঔষধগুলো ব্যবহার করা যায়, দেখেন এই ঔষধগুলো বিশেষ করে আমরা জানি যে সালফার লাইকোপোডিয়াম ক্যালকেরিয়া কার্ভ, এই ঔষধটা একটা চেইন মেডিসিন। এখন আমরা
যদি ভুল না হয় তাহলে এই ক্যালকেরিয়া কার্ভের আগে কিন্তু লাইকোপোডিয়াম কিংবা ক্যালকেরিয়া কার্ভের পরে কিন্তু সালফার, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করা যায় না। বিশেষ করে দেখেন, আমরা বইতে পাবো যে সালফার একটা ব্লেড অ্যান্টিসেরিক মেডিসিন, এবং সালফারের পরবর্তী সময়ে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার না করাটাই ভালো। আবার সালফারের আগে ক্যালকেরিয়া কার্ভ না ব্যবহার না করাটা ভালো। সুতরাং এই ক্যালকেরিয়া কার্ভ যেহেতু চেইন, অর্থাৎ লাইকোপোডিয়াম কিংবা এই সালফার আর ক্যালকেরিয়া কার্ভ, এই ঔষধগুলোর বিশেষ করে সালফারের আগে পরে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার না করাটাই ভালো। এবং ক্যালকেরিয়া কার্ভের যখন অ্যাকিউট অবস্থা থাকে, যেমন বেলেডোনার অ্যাকিউট অবস্থায়, আমরা কোন রোগের অ্যাকিউট অবস্থায় বেলেডোনা ব্যবহার করি, এবং এই বেলেডোনার পর্ব যখন শেষ হয়ে যায়, জ্বরের পর্ব শেষ হয়ে যায়, সেই সময় অনেক সময় দেখা যায় যে আপনার ক্যালকেরিয়া কার্ভের লক্ষণ চলে আসে। আবার দেখেন, শিশুর যখন দাঁত উঠতেছে, এই দাঁত ওঠাকালীন সময়ে যদি পেটের সমস্যা দেখা দেয়, এই পেটের সমস্যা দেখা দিলে আপনি দাঁত ওঠাকালীন সময়ে আমরা ক্যামোমিলা ব্যবহার করে থাকি। সুতরাং ক্যামোমিলা ব্যবহার করার পরবর্তী সময়ে যদি দেখা গেল যে ক্যামোমিলা ব্যবহার করার পরেও রোগীর এই দাঁত ওঠাকালীন সময় পেটের সমস্যা সারতেছে না, কিংবা হচ্ছে তার এই জ্বর জ্বর ভাব চলে আসে, এ সময়টা তো অনেক সময় ক্যামোমিলার পরবর্তীতে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করা যেতে পারে। এবং আমি যে কথাটা বলেছি, প্রথমে সালফার, তারপর ক্যালকেরিয়া কার্ভ, তারপর লাইকোপোডিয়াম, এই তিনটা চেইন মেডিসিন। চেইন মেডিসিনে সালফারের আগে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করা যায় না, আবার ক্যালকেরিয়া কার্ভের পরে সালফার ব্যবহার করা যায় না। অর্থাৎ আগে সালফার, তারপর ক্যালকেরিয়া কার্ভ, তারপর হচ্ছে লাইকোপোডিয়াম। কথাটা বুঝতে পারলেন স্যার? জি, বুঝতে পারছি। অর্থাৎ অম্ল আর ক্ষারীয় মেডিসিন গুলো আমাদের দিতে হবে। অম্লর আগে পরে ক্ষারীয় দেওয়া যাবে না, ক্ষারীয়র আগে পরে অম্ল দেওয়া যাবে না, এই তো এই চাপটা। জি স্যার। ধন্যবাদ। কল্পনা, আপনি আপনার প্রশ্নটি করেন। জুয়েল রানা, আপনার প্রশ্নটি করেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি প্রতিদিনই প্রশ্ন করে হয়তো বিরক্ত করি, তারপরে ধন্যবাদ এই ধরনের সুযোগ দেওয়ার জন্য। স্যার, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আমাদের মন ছুঁয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আপনি প্রথমে যে শুরুতে যে ব্যাকগ্রাউন্ড রিলেট করে স্যার যে ওষুধের বর্ণনাটা করলেন, অর্থাৎ ওষুধের তৈরিকৃত উপাদানের সাথে রিলেট করে যে মেটেরিয়া মেডিকা আমাদেরকে পড়ালেন আর কি, তার সাথে রিলেট করে, যেমন জিনুকের সাথে। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই ধরনের কয়েকটা মেটেরিয়া মেডিকা বাংলা এবং ইংরেজি যদি আপনার সাজেস্টে থাকে তাহলে যদি বলতেন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, ক্যালকেরিয়া রোগী আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে শীত কাতর, তো এরা কি কখনো গরম কাতর হতে পারে? যদি পারে তাহলে কোন স্তরে যায় হয়? যদি এটা জানতেন তাহলে উপকৃত হতাম, জানাতেন। ধন্যবাদ স্যার। স্যার, যখন রোগী আপনার ক্রনিক হয়, এই ক্রনিক অবস্থায় কাতরতাটা অনেক সময় ভ্যালু করে না, কাতরতাটা কিন্তু পাস করে যায়। তখন কিন্তু মাইন্ড সিমটমটার দিকে কিন্তু বেশি আমাদের নজর দেওয়া হয়। সুতরাং এই রোগী ক্রনিক স্টেজে গরম কাতর হইতেও পারে, কিংবা এই রোগী যখন, যেমন দেখেন যে যক্ষার রোগী অনেকটা সময় দেখা যায় যে গরম কাতর হয়ে যায় ক্যালকেরিয়া কার্ভের। কিংবা আমি ডক্টর ব্রোকারের বইটা, ওটা কোন বইতে যেন দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে যখন এরা ক্রনিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু গরম কাতর হচ্ছে, কিন্তু অধিকাংশ সময় এরা শীত কাতর থাকে। গরম কাতর হবে না এটা কথা না, তবে ক্রনিক স্টেজে এটা গরম কাতর হতে পারে। এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে বইয়ের কথা বললেন স্যার, দেখেন বই, এই ধরনের বই খুব বেশি আমার জানার ভিতরে নেই। আমাদের আমি যেটা এগুলো করি, প্রত্যেকটা ঔষধ যখন আমি পড়ি, এই ঔষধগুলো অন্তত জানার চেষ্টা করি যে এই ঔষধের যে বৈশিষ্ট্যটা কি। সেটা যদি আপনি নাক্সভামের কথা বলেন, নাক্সভাম কুচিলা বীজ থেকে তৈরি, তো কুচিলা বীজের এটা বৈশিষ্ট্যটা কি, এটা আমি আগে জানার চেষ্টা করি।
কুসিলাবিসের বৈশিষ্ট্য হচ্ছে কুসিলা মানে হচ্ছে তিতো। সুতরাং নাক্সে যত রুগী আছে প্রত্যেকে এরা তিতো, অর্থাৎ এদের কথাবার্তায় তিতো, এদের যে এটা ওঠে আপনার অনেক সময় পেটের ভিতরে যে ডাইজেস্টের প্রবলেম হয় এবং যে ঢেকুরটা ওঠে এটা তিতো টাইপের, তাদের ব্যবহারটা তিতো টাইপের। অর্থাৎ আমি সর্বপ্রথম জানার চেষ্টা করি, আমি বই না পড়েও এই জিনিসগুলো আগে জানার চেষ্টা করি যে এই ওষুধটা কোন উপাদান থেকে তৈরি। ল্যাকেসিস সাপের বিষ থেকে তৈরি। সুতরাং ল্যাকেসিসের রোগীদের ভিতরে সাপের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক। অরামমেড আপনার সোনা থেকে তৈরি, অর্থাৎ সোনার ভিতরে যে সকল বৈশিষ্ট্য আছে এই সোনার মতো বৈশিষ্ট্য প্রত্যেকটা রোগীর ভিতরে পাওয়া যায়। প্লাটিনাম এটা হচ্ছে একটা খুব মূল্যবান ধাতু। এই মূল্যবান ধাতুর যে সকল বৈশিষ্ট্য আছে এবং মূল্যবান ধাতুর যে সকল দিকগুলো আছে এই দিকগুলোর সাথে আমি অন্তত রোগীর মেলানোর চেষ্টা করি। এর সাথে সাথে আমি মেডিকা খুলে যখন এই কথাগুলো দেখি, যেমন ধরেন যে অরমমেট একটা মূল্যবান ধাতু, অর্থাৎ অরমমেটের মানুষগুলো কিন্তু খুব মূল্যবান হয়, তাদের কথাটা খুব বেশি মূল্যবান হয় এবং সে যে কথা দেয় সে কথা রাখার চেষ্টা করে। ঠিক এইভাবে স্যার ওষুধগুলো পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমি বই থেকে এগুলো পাইনি এবং আমার জানা মতে এই ধরনের মেডিকা খুব বেশি আছে। আশরাফুল হক স্যারের বইতে কিছু কিছু পাওয়া গেছে এবং এছাড়া অন্য কোনো মেডিকা এভাবে আমি আমার হাতে এখনো পাইনি স্যার। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন তো অনেক আমার প্রশ্ন উত্তর মানে অনেক প্রশ্ন করার জন্য রেডি আছেন, কিন্তু একটু সময় নাই। 10টা হবে। চাচ্ছিলাম সাইফুল ভাইকে যে রাতের বেলা অনেকে স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন, যে এটা কি আপনি আপনার আলোচনায় পাইলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি করবি ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো রাতের বেলা দেখলাম অনেক রোগী আছে যে রাতে দুঃস্বপ্ন দেখে তাকে নিয়ে যাচ্ছে এরকম টাইপের। তো এটার প্রতিকার ক্যালকেরিয়ার সাথে আর কি দেওয়া যায়? কমপ্লিট টেস্টিং এর ভিতরে চলে আসে, এক্ষেত্রে আমরা মেডিসিন সিলেক্ট করতে পারবো। এইভাবে একটা ভাষা ইয়ের ভিতরে আমরা কিন্তু মেডিসিন সিলেক্ট করতে পারবো না ম্যাম। হ্যালো হ্যালো, জি স্যার, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তার চরিত্রগত লক্ষণ এবং তার বডি স্ট্রাকচারও একটা ফ্যাক্ট। অবশ্যই অবশ্যই আপনি তাদেরকে টেস্টিং করেন, অবশ্যই টেস্টিং এর মাধ্যমে এটা করেন। এটাতে দুই একটা লক্ষণ তো টেস্টিং তাই মেডিসিন সিলেক্ট করতে ভুল হয়ে যাবে ম্যাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা আর প্রশ্ন হতে যাচ্ছি না। এখন আমরা চলে যাব অনুভূতি ব্যক্ত পর্বে। এখন আমাদের অনুভূতি ব্যক্ত করবেন আমাদের গুরুজি। রাত কয়টা বাজছে? রাত তো 10টা 40 বাজে। আরো মানুষ তো হ্যান্ড রেস করে বসে আছে। আমি এখন অনুরোধ করবো আমাদের লিপ্টন স্যার যদি আপনার অনুভূতি ব্যক্ত করতেন স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের আলোচক সাইফুল ইসলাম সাহেবকে, ভালো আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার। অনেক চেষ্টা করছেন এটা বোঝা যায়। আসলে আমি আলোচনাটা পুরোপুরি শুনিনি। মাঝখানে বা তারপর থেকে হয়েছি ক্যালকেরিয়া কার্বনিকা। এই ওষুধটা হলো একটা অদ্ভুত ওষুধ আমার দৃষ্টিতে। না, দুইটা শ্রেণী বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান। প্রথমত একটা খনিজ ক্যালসিয়াম কার্বনেট, পাশাপাশি এটার উৎসটা হলো প্রাণীজ, ওয়েস্টার থেকে, ঝিনুক থেকে এটা তৈরি করা।
যে ওষুধগুলা এরকম মিশ্র উৎস থেকে আসে এর মধ্যে কিছু অদ্ভুত জিনিসপত্র থাকে। স্যার প্রত্যেকটা বিষয়ে কাজ করে গেছেন এখানে। সিকিউরিটির বিষয়টা আপনি যদি কখনো দেখেন যে একটা লোক বাড়ি করার জন্য জমি কিনেছে, জমি কিনে উনি আগে সারাউন্ডিং একটা ওয়াল করেছেন, সেটার ভেতরে উনি বাড়ি করবেন। অর্থাৎ বাড়ির কাজ শুরু করার আগে জমি কিনে ওয়াল করেছেন, গেট লাগিয়েছেন, গেটে বড় তালা দিয়েছেন। আপনি নিশ্চিত থাকুন যে ব্যক্তি এটার ওনার উনি ক্যালকাটা কার্বনিকা। এটার পেছনে যে থিমটা সেটা হলো ডক্ট্রিন অফ সিগনেচার। এই ওষুধটার ডক্ট্রিন অফ সিগনেচারটা হলো যে আমরা ওয়েস্টার বা ঝিনুক, ঝিনুক হলো ভেতরের নরম তুলতুলে প্রাণীটা, এবং এর নিরাপত্তার জন্য এর বাইরে আছে তার বাকলটা, খোলসটা, শেল যেটাকে বলে, দুটো শেল দ্বারা আবদ্ধ, এবং সেটা শক্তিশালী। ওই নরম ওই তুলতুলে প্রাণীটা বিলুপ্ত হয়ে যেত যদি তার বাইরে এই শক্ত শেলটা না থাকতো, এই আবরণ বা খোলস না থাকতো, তাহলে অন্য প্রাণীটা খেয়ে ফেলতো। তো তার নিরাপত্তার জন্য ন্যাচারালি গড গিফটেড শেল আছে। এই ওষুধের, এটার থেকে তৈরি ওষুধ ক্যালকেরিয়া কার্বনিকা রোগীর তার একটা নিরাপত্তা চাই, এবং তার নিরাপত্তা নিয়েই তার এভরিথিং, যত ডিসপোজিশন টোটালটা হলো নিরাপত্তা ইস্যুতে। এই নিরাপত্তাটা সে নিরাপদ কখন মনে করে, নিশ্চিত করে কিভাবে? প্রথমত হলো এ হলো ফ্যামিলি বাউন্ড, পারিবারিক ভাবে পরিবারের সদস্যদের সাথে সম্পৃক্ত। একজন ক্যালকেরিয়া গার্ল বা একটা ক্যালকেরিয়া বয় যখন মনে করে তার বাবা মা ভাই বোন তার কাছাকাছি আছেন, উনি নিরাপদ। একজন পূর্ণবয়স্ক মানুষ যখন মনে করেন তার ওই যে নিজের নিরাপত্তা প্রথম, সেকেন্ডলি তার পরিবারের নিরাপত্তা, যখন মনে করেন যে তার বাড়ির দেয়ালগুলো ঠিকঠাক আছে, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন, তখন তিনি সুস্থ। তার যে ডিসপোজিশন শুরু হয় এই সিকিউরিটি ইস্যু থেকে, এবং এটা ফিনান্সিয়ালি হতে পারে, তার পরিবারের সুস্বাস্থ্য এবং সচ্ছলতার জন্য যে পরিমাণ অর্থ তার দরকার সেটা ঠিকঠাক আছে, ক্যালকেরিয়া সুস্থ। যদি মনে করে যে আমার যে অর্থ আছে এই অর্থটা আমার জন্য সাফিসিয়েন্ট না, বড় একটা অসুখে পড়লে আমি চিকিৎসা করাতে পারবো না, এটা তাকে অস্থির করে তোলে, এবং ক্রমাগত ভাবে এই চিন্তাই উনি করতে থাকেন। এটা হলো ক্যালকেরিয়ার অর্থ ভাবনা। এবং এইটা আর্সেনিকের সাথে স্যার বলছেন যে আর্সেনিক এরকম আছে। আর্সেনিকে কি হয়, শরীর বিষয় বা অর্থ বিষয়, আর্থিক বিষয় বা বৈশ্বিক কোনো বিষয় নিয়ে চিন্তা আর্সেনিকের মধ্যে আছে। আর্সেনিক হাইপোকন্ড্রিয়াক হয়ে যায়। আর্সেনিকের চিন্তাটা এত প্রকট হয় যে এই প্রকট চিন্তা হওয়ার কারণে তার শারীরিক একটা অসুস্থতা দেখা দেয়, ফাংশনাল অসুস্থতা, কিন্তু যেটার কোনো প্যাথোলজি থাকে না। হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াক যেটাকে বলে। আমাদের এর চেয়েও খারাপ অবস্থা হতে পারে এই হাইপোকন্ড্রিয়াক অবস্থাতে। যেমন আমার টাকা নেই, অসুস্থ হলে কি করবো, টাকার দরকার, টাকার দরকার, সার্বক্ষণিক টাকার দরকার। এই চিন্তাটা তাকে এত অস্থির, এত উদ্বিগ্ন করে তোলে যে একটা হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াক অবস্থা চলে যায়, এবং তার কোনো না কোনো উপসর্গ দেখা যায়, যে উপসর্গ গুলো তার শারীরিক, কিন্তু এটার উৎপত্তি হলো তার মানসিক অস্থিরতা থেকে। যখন কোনো প্রবলেম বা কোনো সমস্যা, কোনো রোগ যার পেছনে নির্দিষ্ট কোনো প্যাথোলজি থাকে না, মানসিক উদ্বেগ জনিত কারণে শারীরিক জটিলতা দেখা দেয়, তখন প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে, অ্যালোপ্যাথিক পদ্ধতিটা, এটা তাকে হাইপোকন্ড্রিয়াক হিসেবে শনাক্ত করে। এই অবস্থাটা যখন আরো তুঙ্গে চলে যায়, একটা ধ্বংসাত্মক অবস্থায়, তখন আর হাইপোকন্ড্রিয়াক না, তার চেয়েও কয়েক ধাপ উপরে চলে যায়, যেটাকে বলে ম্যালিগন্যান্সি। আমরা কেলি আর্সেনিক এর মধ্যে এই ম্যালিগন্যান্সিটা পাই। বাট এই যে উদ্বেগটা হলো আমরা আর্সেনিক অ্যালবামের মধ্যে পাই, ক্যালকেরিয়া কার্বনিকের মধ্যে পাই, কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকেরটা অপেক্ষাকৃত কম, সার্বক্ষণিক ভাবে থাকে, কিন্তু অত হাইপোকন্ড্রিয়াক হন না। এক, নির্ভরশীলতার ব্যাপারে ক্যালকেরিয়া প্রত্যেকটা রিমেডি, ক্যালকেরিয়া পরিবারের, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আর্স,
ক্যালকারি আয়ন, প্রত্যেকটার মধ্যে একটা নির্ভরশীলতার বিষয় থাকে, যে কোনো না কোনো বিষয়ের উপরে, কোনো না কোনো ব্যক্তির উপরে তাকে নির্ভর করতে হয়। এবং এক একটা ওষুধে এক এক রকম। ক্যালকারি কার আমরা বলছি যে ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোনদের উপর নির্ভরশীল থাকে। আমরা অনেক সময় দেখি আমরা যে মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি যায় না, শ্বশুর বাড়িতে কমফোর্ট ফিল করে না, কারণ সে তার মা বাবাকে ছেড়ে যেতে পারে না। দোজ আর ক্যালকারিয়া। তো আবার ক্যালকারি ফ্লোরিকের মধ্যে আমরা একটা সিমটম দেখি এরকম, যে তার ওই পরিবেশে বসবাস করতে হয়, বা তিনি যে পরিবেশে বসবাস করেন সেই পরিবেশে তার বিশ্বস্ত কিছু লোকজন থাকা চাই, যে লোকগুলো আগে থেকে তার পরিচিত এবং যাদের প্রতি তিনি নির্ভর করতে পারেন। তো এই নির্ভরশীলতার একটা বিষয়। আমরা যদি ওই ডক্ট্রিন অফ সিগনেচার দিকে তাকাই, বা আমরা মানে ওই ঝিনুকের যে অবস্থাটা, যে আপনি দেখবেন একটা পুকুরের মধ্যে ঝিনুক আছে, বা সমুদ্রের মধ্যে বা নদীর ভিতরে ঝিনুক আছে, যেখানে আছে সেখানে এক জায়গায় অনেকগুলো ঝিনুক, তারা গোত্র গোত্র হয়ে বসবাস করে, যে তাদের একটা সাম্রাজ্য ছোট এলাকা নিয়ে। ঠিক এরকম এই মানুষগুলো ফ্যামিলি বন্ডেড হতে পছন্দ করে। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, সময় নাই যদিও, যে ক্যালকিটা কার্বনিকের সঙ্গে অনেক সময় শারীরিক গঠন নিয়ে অনেকগুলো ওষুধের তালগোল পাকাইয়া যায়। ক্যালকিটা কার্বকে বললেই আমরা বলি যে নরম থলথলে মোটা সোটা, ওয়েট গেইন করতেছে, ওয়েট বেড়ে যাচ্ছে, এরকম না। প্রতি 10 জনের 6 জন ক্যালকিরিয়া এরকম হতে পারে, বাকি 4 জনের কিন্তু ওয়েট গেইন করে না, তারা জীর্ণ শীর্ণ হতে পারেন। আমি ন্যূনতম 40% রুগী ক্যালকিরিয়া রুগী পাই যারা ওরকম ওয়েট গেইন করে না, বা থলথলে না, মোটা সোটা না, বাট দে বিলং ক্যালকিরিয়া কার্বনিকা। তো এটা বোঝার জন্য কি করতে হবে, পেছনে যে কথাগুলো বলে আসছি এরকম তার যে লাইফ স্টাইল, তার যে চিন্তা চেতনা, তার যে ইচ্ছা, তার যে মনশীলতা, এইগুলো খুঁজে আমাদের বের করতে হবে, যেটা ক্যালকিরিয়া কার্বনিকা। দেখেন, নেটামিউর সম্পর্কে একটা ধারণা অনেক পুরোনো বইতে লিখে যায়, যে নেটামিউর রোগী এক হারা গরম সিপসিপে, অনেকটা সিপিআর মতো বা এরকম, এবং নেটামিউরকে অনেক সময় ক্যালকিরিয়া ফসফরিকার সাথে তুলনা করে। আমাদের এটা বুঝতে হবে, নেটামিউরের রোগী মোটা সোটা প্রধানত, কিছু রোগী আছে, কম সংখ্যক রোগী আছে যারা লিন অ্যান্ড থিন। তো কি নেট্রামের 2 ধরনের প্রভাব থাকতে পারে, একটা হলো আধিক্য এবং ঘাটতি, আর একটা হলো ঘাটতি। এই 2 ধরনের রোগী 2 রকমের হয়। যে এখন নেট্রামের রোগী মোটা সোটা হলো তার গলদেশটা ক্ষীণ থাকে, ক্যালকেরিয়া রোগী মোটা সোটা থলথলে, তার ঘাড় খাটো থাকে, মাথা এবং এই কাঁধের দূরত্বটা কম থাকে। ক্যালকেরিয়া ফসফরিকা রোগী আমরা বলি যে একদম টিউবারকুলার রোগীর মতো, বা টিউবারকুলি নামের রোগীর মতো লিন অ্যান্ড থিন। নো, বরঞ্চ ক্যালকেরিয়া কার্বনিকের চেয়ে ক্যালকেরিয়া ফসফরিকা রোগী, ক্যালকেরিয়া ফসফরিকা রোগী বলা হয় লিন অ্যান্ড থিন। ক্যালকেরিয়া কার্বনিকের চেয়ে ক্যালকেরিয়া ফসফরিকা রোগী মোটা সোটা বেশি থাকে। স্পেসিফিকলি, বিশেষভাবে বলতে গেলে, তাদের লোয়ার অ্যাবডোমেন বা তলপেটটা বেশি ভারী থাকে। এটা কি জন্য? এটা হলো তার রং মেটাবলিজমের কারণে। তার মেটাবলিজমটা ঠিকঠাক ভাবে হয় না, ভুলভাল হয়। আবার এই মোটা সোটা নরম থলথলে বললে কেলি কার্বনিক আমার এসে যায়, সেটাও তো মোটা সোটা। ব্যারাইটা কার বেসে যায়, ব্যারাইটা কার্বের রোগীর মধ্যে একটা শর্টনেস থাকে। এই রোগীটা দেখলেই মনে হবে যে আপনার এর কোথাও না কোথাও একটা ঘাটতি আছে, হয়তো আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনি ফিল করবেন, যখন আপনি কথা বলতে থাকবেন তখন তার ঘাটতির জায়গাটা পেয়ে যাবেন। আর ওই রকম মোটা থলথলে ক্যালকেরিয়ার রোগীর ঘাটতিটা, তার শারীরিক বাড়তিটা থাকে, বৃদ্ধিটা থাকে। এবং ম্যাক্সিমাম সময় দেখে আমরা কি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হয় ক্যালকেরিয়া রোগী। কেলিকার্ব বা ব্যারেটা কার্ব হতে পারে হাইপোথাইরয়েডিজমের রোগী। কেলিকার্বের বিষয়টা আমার আলাদা, এটা আমি প্রায় সময় বলে থাকি, যে কার্বের মুখমণ্ডলের গঠনটা আলাদা। এটা অনেকটা ইয়ের মতো, পেঁপের মতো মুখমণ্ডলটা দেখতে, যে মাথার দিকটা চিকন আর এই গানের চোয়ালের উপরের দিকটা ভারী। গরমটা পেঁপে, জাস্ট আমাদের দেশি পেঁপে যেরকম হয় পেঁপের মতো, ওই গরমটা হলে কেলিকার্বনিক। এই হলো
ক্যালকুলেট আগে পরে কোন ওষুধ ব্যবহার করা যাবে না এরকম একটা প্রশ্ন আসছে। আবার একটা রোগী এখন ওই চেইনটা কমপ্লিট করলাম সদ্য, এই রোগীটার অ্যাটেন্ডিং টাইম আছে 2-3 দিন পরে। প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটিক স্টোন এর একটা রোগী ছিল, যে রোগীটাকে আশঙ্কা করা হয়েছিল যে প্যানক্রিয়াটিক ক্যান্সার বা কার্সিনোমা ডেভেলপ করছে। লাইকো, ক্যালকেরিয়া এবং সালফারের একটা চেইন কমপ্লিট হয়েছে। মনে রাখবেন যে লাইকোর পরে সালফারের পরে লাইকো ব্যবহার না করা উত্তম। তাহলে কি সালফারের পরে ওষুধ আসবে ক্যালকেরিয়া, দেন লাইকো, ক্যালকেরিয়া, লাইকো, দেন সালফার। সালফারের পরে লাইকোপোডিয়াম, এটা বিপদ ঘটাতে পারে। তাহলে এই তিনটার যে চক্রটা, এই চক্রটা হলো একটা কথা মনে রাখলেই মিলে যায়, যে কোন ক্রমেই সালফারের পরে লাইকো দেওয়া যাবে না। তাহলে কি সালফারের পরে কি আসবে? সালফার তো দিলাম আগে, তারপরে আমাদের খুঁজতে হবে যে ক্যালকেরিয়ার প্রশ্নটা আসছে কিনা। ক্যালকেরিয়ার প্রশ্ন আসলে দেন আমরা লাইকোপোডিয়াম দিতে পারবো, লাইকোপোডিয়ামের পরে আমরা সালফার ব্যবহার করতে পারবো। এই চক্রটা একটা ওষুধ মনে রাখলে যে সালফারের পরে লাইকো যাবে না। আর একটা বিষয়, ক্যালকেরিয়ার সঙ্গে ক্যালকেরিয়া কার্বের আগে বা পরে আর একটা ওষুধ যাবে না। এটা মৃত্যু ঘটাতে পারে, রোগীর মানে মারাত্মক ধ্বংস ঘটাতে পারে, সেটা হলো ব্রায়োনিয়া। ক্যালকেরিয়া কার্বনিকার আগে বা পরে ব্রায়োনিয়া যাবে না। এখন তাহলে কি লক্ষণ যদি আসে তাহলে আমরা কি করব? লক্ষণ আসলে প্রথমত বুঝতে হবে এই রোগীটা যদি প্রকৃত অর্থেই ব্রায়োনিয়ার লক্ষণ আসে ক্যালকেরিয়া চলাকালে বা ক্যালকেরিয়া পরাপর, তাহলে বুঝতে হবে আমার ক্যালকেরিয়াটা ঠিক হয়নি। এক আর একটা চিন্তা আমরা করতে পারি যে এই রোগীটা দুরারোগ্য, ভালো হবে না, কেন উল্টাপাল্টা লক্ষণ থ্রো করতেছে। 2-3 নম্বর কথা হলো না, এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি স্টেনেরিয়া মিডিয়া নামে একটা ওষুধ আছে, যে ওষুধটার লক্ষণ গুলো সব ব্রায়োনিয়া সদৃশই প্রায়, ওই ওষুধটার লক্ষণ আমরা স্টেনেরিয়া মিডিয়াটা এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং আমি অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছি। তবে মনে রাখতে হবে ব্রায়োনিয়ার পরে ক্যালকেরিয়া বা ক্যালকেরিয়ার পরে ব্রায়োনিয়াটা দেওয়া যাবে না, রোগীর মৃত্যু হতে পারে। অন্য ডাক্তারের চিকিৎসিত একাধিক রোগী আমার কাছে এরকম আসছে উল্টোপাল্টা ট্রিটমেন্ট দেওয়ার পরে, তো তার মধ্যে একটা রোগী মারা গেছে, আমার মনে আছে অনেক আগে। এখন সেটা এইটা কারণে হতে পারে বা ভুল ওষুধের কারণে হতে পারে। এই হলো মোটামুটি। তো স্যার যেটা বলছেন এর সঙ্গে এটা আমি সংযোগ করলাম, সময় নেই। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এইভাবে স্যার আমাদেরকে সময় দিবেন স্যার আমাদের গ্রুপে। তো রাত অনেক হয়েছে, আজকে আর বাড়াই না। আজকে ক্লাস মানে এখন সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।